সাউন্ড দিছিস? আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ক্লাসে। সাউন্ড এখন ঠিক আছে, সাউন্ড অফ করা ছিল, এখন ঠিক আছে আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। একটু আমরা ওয়েট করব কয়েক মিনিট, জাস্ট 4-5 মিনিট একটু ওয়েট করব, সবাই চলে আসলে আমরা শুরু করব। আমরা হচ্ছে তড়িৎ রসায়নের আজকে প্রথম পর্ব দেখব। তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুব বেশি বড় না, মানে ধরো যে টোটাল চ্যাপ্টারের সবকিছু হচ্ছে তো আমাদের সিলেবাসে নাই, যতটুকু আছে ততটুকু খুব বেশি বড় না, মোটামুটি ছোট চ্যাপ্টার। টপিকগুলা 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিটেই শেষ করা যায়, বাট আমরা মোটামুটি ভালোই এমসিকিউ অ্যাড করছি। সব মিলায়ে আমাদের ক্লাসটা 3 ঘন্টার কাছাকাছি যাবে। তো সেটার মধ্যে আমরা আজকে 1.5 ঘন্টা করব, আগামী ক্লাসে 1.5 ঘন্টা করব। আগামী ক্লাস মানে 15 তারিখ দুপুরে নিব আমি ক্লাসটা, 15 তারিখ রাতের গাড়িতে আমি আবার বাসায় যাব। তো হচ্ছে যে রাতে হচ্ছে সুমন ভাই ক্লাস নিবে, দুপুরে আমি ক্লাস নিব। আমরা হচ্ছে শিডিউলটা একটু সুইচ করে নিব। 15 তারিখ ছাড়া আমি আবার টিকিট পাই নাই, মানে ধরো এখন তো বুঝতেই পারছো তেলের ক্রাইসিস, তো টিকিটগুলো সব আগেই বিক্রি হয়ে গেছে। আমি টিকিট কাটতে যেয়ে দেখি 15 তারিখের পরে আর কোনো টিকিট নাই, বুঝছো। তো হচ্ছে যে 15 তারিখ রাতের গাড়িতে চলে যাবো, এই জন্য তোমাদের এই ক্লাসগুলো টাইম মতো আমার নেয়াই লাগবে। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি ট্রাই করব হচ্ছে যে তোমার ইফতারের পরে তোমার হচ্ছে যে ক্লাস নিতে আসলে ডেফিনেটলি পাঞ্জাবি পরা তো থাকবেই, তাই না? অন্য সময় নেই, আমি হচ্ছে যে আমার একটা আইকনিক টি শার্ট আছে, এই রুমেই থাকে স্টুডিওতে, ওইটা পরে চলে আসি। বাট ইফতারির পরে আসছি ক্লাস নিতে, ডেফিনেটলি পাঞ্জাবি তো পরা থাকবেই। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি, আমরা দেরি না করে। মোটামুটি আমাদের যতগুলো স্টুডেন্ট জয়েন করে তার অর্ধেক জয়েন করে ফেলছে, 500 জয়েন করে ফেলছে, বাকি আস্তে আস্তে চলে আসবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আজকে দেখব তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের পার্ট 1। তড়িৎ রসায়নে আমাদের মোটামুটি কি কি লাগবে আমরা একটু দেখার চেষ্টা করব। মোটামুটি তড়িৎ রসায়নে আমাদের সব মিলায় এই কয়টা টপিক লাগবে। সবচেয়ে ছোট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা সম্পর্কে জানা লাগবে। তারপরে হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তড়িৎ রাসায়নিক কোষ, কোষ সংকেত লেখার নিয়ম, লবণ সেতু, প্রমাণ কোষ বিভব, নার্নস সমীকরণ, তড়িৎদ্বার। এই মোটামুটি 9টা টপিক আছে, এই 9টা টপিক সম্পর্কে জানা লাগে। এর মাঝে সবচেয়ে বড় হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। এর মাঝে সবচেয়ে বড় হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, সো ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে সবচেয়ে বড়, তাছাড়া মোটামুটি সবগুলা টপিকই ছোট 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 টপিক, এবং এখান থেকে এমসিকিউ সলভ করা একদম ইজি। তুমি যদি বেসিক জানো, এখান থেকে খুব অনায়াসে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা, তেমন কোনো প্রবলেম হবে না। তো আমরা দেরি না করে আমরা শুরু করব। আমরা হচ্ছে যে প্রথমেই যাব আমাদের এই জায়গাতে, এই ছকটাতে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার একটা ছক। আমরা এই ছকটাতে প্রথমেই যাব। এই ছকটা তোমাদের বইতে আছে, হাজারি স্যারের বইতে আছে, তারপরে হচ্ছে যে উদ্ভাসের বইতে আছে, সব জায়গাতেই আছে। এই ছকটা খুব ভালো মতো শিখতে হবে। এই ছকটা থেকে এমসিকিউ আসবে, এই ছকটা থেকে এমসিকিউ আসবে। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ওকে, তো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব যে কোনটায় কি কি আছে, কিভাবে মনে রাখবা, কোনটায় কি কি আছে কিভাবে মনে রাখবা, একটু আমরা দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতা যারা আছে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, মানে যারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যারা তড়িৎ পরিবহন করে এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী বলে। কি বলে? ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। আচ্ছা, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী, মানে এরা আয়ন অবস্থায় তোমার হচ্ছে যে করে, মানে এরা আয়নিত অবস্থায় থাকে, ইলেকট্রন আদান প্রদান করেন, এরা আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তাহলে একটা হচ্ছে আয়নিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আর একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান আর একটা হচ্ছে আয়ন। একটা ইলেকট্রন আদান প্রদান, একটা হচ্ছে আয়ন। এবার আসো, এই যে ধাতব বা ইলেকট্রন আদান প্রদান যারা আছে এদের ক্ষেত্রে কারা কারা আছে। এদের ক্ষেত্রে দেখো 3টা পার্ট আছে। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী। ভাই, অর্ধ পরিবাহীটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক, এই তিনটে হচ্ছে অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে। সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক, এই তিনটা কি? এই তিনটে হচ্ছে অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে। আচ্ছা, সুপরিবাহী হিসেবে কারা কাজ করে? দেখো, সকল ধাতু, যারা যারা আমাদের ধাতু আছে, যেমন ধরো আয়রন ধাতু আছে, কপার ধাতু আছে, সিলভার ধাতু আছে, যতগুলা ধাতু আছে ধাতুগুলা হচ্ছে আমাদের এখানে
সকল ধাতুগুলো আমাদের সুপরিবাহী হিসেবে কাজ করে। ওকে, এবার দেখো সংকর ধাতু আছে, তারা সুপরিবাহী হিসেবে কাজ করে, লবণ আছে, আরেকটা হচ্ছে গ্রাফাইট। এবার তুমি বলবা ভাইয়া গ্রাফাইট তো অধাতু, তাই না? গ্রাফাইট কার্বন দিয়ে তৈরি না? গ্রাফাইট হচ্ছে কার্বন দিয়ে তৈরি, খেয়াল করো, গ্রাফাইট হচ্ছে কার্বন দিয়ে তৈরি। তাহলে গ্রাফাইট কার্বন দিয়ে যেহেতু তৈরি, এটা হচ্ছে আমাদের অধাতু। এটা কি? এটা হচ্ছে আমাদের অধাতু। গ্রাফাইট কার্বন দিয়ে তৈরি, এটা অধাতু। অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইটের সংকরায়ন হচ্ছে sp2। sp2 সংকরায়নের কারণে এখানে ইলেকট্রন ফ্রি থাকে, একটা ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকে, এই জন্য গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এই জন্য কি? গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তাহলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? কারণ হচ্ছে sp2 সংকরায়নের কারণে। অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে গ্রাফাইটের সংকরায়ন কি, তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে গ্রাফাইটের সংকরায়ন কি, নিচের কোনটি গ্রাফাইটের সংকরায়ন? তাহলে sp2 হচ্ছে গ্রাফাইটের সংকরায়ন, মাথায় রাখবা। হিরোকের sp3 আর গ্রাফাইটের sp2, এটা একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। তো গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, সংকরায়ন sp2, একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, এই জন্য আমরা এখানে হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী পাই। তার মানে দেখো গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, অর্ধ পরিবাহী যারা আছে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এটা মাথায় রাখবো। এবার দেখো সুপার পরিবাহীর মধ্যে এই বেশ কয়েকটা সুপার পরিবাহী আছে, যারা একদম 25-25 এমসিকিউতে পাইতে চাও তারা এটা মুখস্থ করবা, আর যারা 25-25 পাইতে চাও না, জাস্ট চান্স পাইতে চাও, তারা এটা ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। কারণ এটা হচ্ছে মনে থাকবে না, আমারই মনে থাকে না, এইগুলার নাম কি মনে রাখে, এগুলো আমারই মনে থাকে না। সো তোমার হচ্ছে যে যদি 25-25 পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী এর ভিতরে কারা কারা আছে সেটা দেখি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুইটা পার্ট, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুইটা পার্ট আছে, দুইটা পার্ট, একটা কি? একটা হচ্ছে সবল, একটা হচ্ছে দুর্বল। সবলের মধ্যে কে কে আছে? সবল অ্যাসিড যেগুলো আছে, সবল ক্ষার যেগুলো আছে, যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সবল, তাই না? তারপরে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সবল। কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এই দুইটা সবল লবণ। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে সবল লবণ, যারা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তাহলে এগুলা সবাই আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য। এগুলো একটু মুখস্থ রাখবো, আমি এইগুলা দাগায় হচ্ছে তোমাকে ইয়া করে দিব না, মানে দাগায় একদম উল্টাপাল্টা করে দিব না, যাতে দাগায় তুমি আবার হচ্ছে যে মানে বুঝতে না পারো, পড়তে তোমাদের তো আবার অসুবিধা হবে বেশি দাগাইলে। তো আমি হচ্ছে যে তোমার এখানে রেখে দিলাম। এবার খেয়াল করো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কথায় যদি আসি, খেয়াল করো এইটা হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কারা? দুর্বল অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। খেয়াল করো দুর্বল অ্যাসিড কে? ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তারপরে দেখো এই জায়গায় দেখো H2SO3 সালফিউরাস অ্যাসিড, H2SO3 সালফিউরাস অ্যাসিড, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুর্বল অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও তো দুর্বল অ্যাসিড, তাই না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল অ্যাসিড। সো এগুলো যারা দুর্বল তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য গঠন করতেছে। দুর্বল যারা, তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য গঠন করতেছে। ওকে, এবার খেয়াল করো তড়িৎ অবিশ্লেষ্য আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যদি কিচ্ছু না পড়তে চাও শুধু তড়িৎ অবিশ্লেষ্য পাঠটা পড়বা। কেউ যদি কিচ্ছু না পড়তে চাও, তুমি চিন্তা করো যে না আমি এত কিছু পারবো না, আমার এই শখ মনে রাখার দরকার নেই। আচ্ছা ভাই দরকার নেই, তোমার পুরা শখ তুমি বাদ দাও, জাস্ট তুমি একটা পড়বা, সেটা হচ্ছে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, কোনগুলা তড়িৎ অবিশ্লেষ্য, কোনগুলা বিশ্লেষণ করা যায় না। তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে প্রথম হচ্ছে পানি। প্রথম কি? প্রথম হচ্ছে পানি, যেটা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। তারপর হচ্ছে দেখো ইথানল, ইথানল হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য জৈব যৌগ মানেই তড়িৎ অবিশ্লেষ্য, তাই না? জৈব যৌগ মানেই তো তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা জৈব যৌগ, তাহলে দেখো পানি, ইথানল। এবার দেখো CCl4 মানে কি? কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CaCl3 ট্রাইক্লোরোমিথেন, দেখো ট্রাইক্লোরোমিথেন। এছাড়া আছে কি? চিনিকে ভাঙা যায় না। গলিত সালফার, কঠিন রাবার, কাঠ রাবার, এগুলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, এগুলাকে ভাঙা যায় না। তাহলে দেখো তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণ কি কি আছে? পানি, ইথানল, CCl4, CaCl3 মানে কি? ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। ওকে, তারপরে দেখো চিনি, বিশেষ করে এটা সবচেয়ে বেশি আসে, চিনির উদাহরণটা সবচেয়ে বেশি আসে।
চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, এটা সংকেত কি? চিনি সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনি সংকেত। তাহলে চিনিটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এইগুলো আমরা একটু মনে রাখবো যে নিচের কোনটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? অবিশ্লেষ্য মানে কি? যাদেরকে ভাঙা যায় না, তড়িৎ বিশ্লেষণ করা যায় না যাদের, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণ করা যায় না যাদের, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমি ঠিক যদি পরে আসি, এখান থেকে আমরা জাস্ট মাথায় রাখবো। এবার দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমরা এই ছকটা থেকে কিছু জিনিসপত্র মনে রাখবো, এই ছকটা থেকে। আচ্ছা, এই ছকটা থেকে কি মনে রাখবো? দেখো, উপরে মাথায় রাখবা এই যে ছক, এই ছকে প্রথমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছকটা মনে রাখবা। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, ওই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, তারপরে হচ্ছে হাইড্রোজেন, কপার, তারপরে হচ্ছে পারদ, তারপরে গোল্ড, সিলভার, গোল্ড, এগুলা। তো ওই যে একটা ছন্দ আছে না, কে না কে ম্যাকগাইভার এলো যেন হাই, কুলাঙ্গার হারজি আজ পেটাবে আমায়, ওই ছন্দ দিয়েও তুমি মনে রাখতে পারো, নর্মাল মনে রাখতে পারো। আমি যেটা করি, আমি হচ্ছে তোমার এই হাইড্রোজেন যেটা আছে, আমার ছন্দ মনে থাকে না, এজন্য আমি যেটা করি, আমি হাইড্রোজেনের নিচে যে কয়টা আছে এই কয়টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এগুলো মনে রাখি। আর এদিকে প্রথম এই যে এই কয়টা, ঠিক আছে, এই যে ক্রোমিয়াম, আয়রন, এই পর্যন্ত এই কয়টা আমি একটু মনে রাখার ট্রাই করি, ঠিক আছে, এই কয়টা। তো এই কয়টা মনে রাখলে আমার মোটামুটি যত টাইপের কোশ্চেন আসে, যত টাইপের কোশ্চেন আসে সব কোশ্চেনই আমি পারি। এবার এখানকার মেইন কাহিনী, এটা মুখস্থ করার যে এখানকার মেইন কাহিনীটা বুঝতে হবে। মেইন কাহিনীটা কি খেয়াল করো। মেইন কাহিনী হচ্ছে এই মানে ধাতু সক্রিয়তা সিরিজের যারা উপরে থাকবে এরা অ্যানোড হিসেবে কাজ করবে। তো অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে জারণ হয়। জারণ কারা ঘটায়? জারণ ঘটায় হচ্ছে বিজারক। শিখছো না? জারণ ঘটায় হচ্ছে বিজারক। তো এখানে আমাদের মেইনলি উপরে যারা থাকবে তারা বিজারক হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার যারা নিচে থাকবে তারা ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। বিজারণ কারা ঘটায়? যারা হচ্ছে জারক তারা হচ্ছে বিজারণ ঘটায়। এবার খেয়াল করো, প্রথম কয়েকটা জিনিসপত্র আছে, প্রথম কয়েকটা জিনিসপত্র আছে, যেমন ধরো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই যে প্রথম এই কয়টা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে। পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে কে কে? লিথিয়াম, পটাশিয়াম। খেয়াল করো, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই কয়টা লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই কয়টা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে। যেমন ধরো আমি যদি সোডিয়ামের সাথে নর্মাল পানির বিক্রিয়া দেখি, তাহলে এখান থেকে প্রথম কথা হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন হবে। সোডিয়াম বাকিটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তো এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন হচ্ছে। তো এই কয়টা আমাদের প্রথম মনে রাখতে হবে যে এরা কি করতে পারে, এরা হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, এবার এর থেকে পরের যে অংশগুলো আছে, এর থেকে পরের অংশ কে কে আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে এই হচ্ছে যে জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, এইগুলার ক্ষেত্রে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে পারে না। নর্মাল টেম্পারেচার, পানি মানে কি? পানি নর্মাল টেম্পারেচারে বিক্রিয়া করতে পারে, বাট এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। এরা বাষ্পের সাথে পারে। বাষ্প মানে কি? উচ্চ তাপমাত্রায় পানি, তাই না? উচ্চ তাপমাত্রায় পানি, এটাকে ইংলিশে বলা হচ্ছে স্টিম। স্টিম, তাই না? ইংলিশে কি বলে? ইংলিশে বলা হচ্ছে স্টিম। তো বাষ্প মানে কি? উচ্চ তাপমাত্রায় পানি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি। তার মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি মানে বাষ্প। বাষ্পের সাথে যদি আমি এর পরের ধাতুগুলা, যেমন ধরো ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম, এগুলো আছে, এগুলো যদি স্টিমের সাথে বিক্রিয়া করায়, কিসের সাথে? স্টিমের সাথে। তার মানে কি পানি এখানে গ্যাস স্টেটে আছে, এর সাথে বিক্রিয়া করাইলে এখন এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে দেখো, প্রথম যেই চার পাঁচটা দেখলাম এগুলা নর্মাল পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। পরের 5-6টা দেখলাম, 4টা-5টা মতো আছে, এরা কি করে? স্টিমের সাথে। তাহলে প্রথমগুলা পানির সাথে, পরের গুলা কার সাথে? স্টিমের সাথে। তাহলে আমি একটু এটা মুছে দিই, তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে। তাহলে প্রথম এই পর্যন্ত হচ্ছে পানির সাথে,
আর এই পর্যন্ত হচ্ছে স্টিমের সাথে, কিসের সাথে? স্টিমের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস। ওকে, এরপরে দেখো হাইড্রোজেনের আগ পর্যন্ত এরপরে যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো আবার HCl এর সাথে, এরপরে যে ধাতুগুলো আছে যেমন ধরো তুমি যদি নিকেল নাও, এইগুলো আবার HCl এর সাথে বিক্রিয়া করবে, HCl এর সাথে বিক্রিয়া করে তখন তৈরি করবে। নিকেল না দিয়ে টিন নিয়ে দেখাই, টিন নিয়ে দেখালে ভালো হবে। যেমন টিন এবং HCl বিক্রিয়া করে SnCl2 প্লাস এখান থেকে তুমি হাইড্রোজেন গ্যাস অপসারণ করতে পারবা। তো এই যে HCl কি? HCl হচ্ছে তোমার অ্যাসিড। HCl কি? HCl হচ্ছে তোমার অ্যাসিড। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য MCQ এর জন্য মনে রাখবা। কি করবা? এই তিনটা বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য আছে, এ একটা বৈশিষ্ট্য আছে, এ একটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এগুলা যদি তুমি মনে রাখতে নাও চাও কোনো ব্যাপার না, এগুলা যদি তুমি মনে রাখতে নাও চাও কোনো ব্যাপার না। একটা দুইটা MCQ মাঝে মাঝে ভুল করলে কিছু হয় না, বুঝতে পারছো? এগুলা যদি মনে রাখতে নাও চাও কোনো ব্যাপার না, একটা দুইটা ভুল করলে কিছু হয় না। বাট যেটা ভুল করলে তোমার চান্স হবে না সেটা হচ্ছে এই হাইড্রোজেনের নিচে এই চারটা ধাতু থাকে, এই চারটা ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। তার মানে দেখো উপরে আমি যতগুলা ধাতু দেখছি এই সবগুলা আমার বিভিন্ন কন্ডিশনে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারছে। এই হাইড্রোজেনের উপরে যতগুলা ধাতু দেখছি এরা সবাই বিভিন্ন কন্ডিশনে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারছে। বাট হাইড্রোজেনের নিচে যারা আছে যেমন ধরো কপার, তারপর হচ্ছে পারদ, সিলভার গোল্ড, কপার মার্কারি সিলভার গোল্ড, কপার মার্কারি সিলভার গোল্ড, এইটা কোনো কন্ডিশনেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। কেন? কারণ এগুলা কম সক্রিয়, হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় হওয়ায় এরা কখনোই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তাহলে কারা কারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না? এই যে এইগুলা, কপার, সিলভার, তারপরে দেখো পারদ, এখানে হচ্ছে যে গোল্ড, এগুলা প্রতিস্থাপন করতে পারে না। তাহলে এগুলার সাথে হাইড্রোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া একটাও বিক্রিয়া করবে না, নো রিঅ্যাকশন। বুঝতে পারছো? যেমন ধরো তুমি যদি হচ্ছে যে কপারের সাথে, ধরো কপারের সাথে এমন নিলা যে কপার, খেয়াল করো কপার নিলা, কপারের সাথে এখানে ধরো তুমি পানির বিক্রিয়া করাইলা, এখানে কি হবে? নো রিঅ্যাকশন। কারণ কি? এখানে আমার হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করতে পারতেছে না। বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আচ্ছা, এই পর্যন্ত যদি মনে রাখতে পারো, আর এই সাইডের যে অংশগুলো আছে এগুলো একটু রিডিং দিও, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা এখান থেকে বেশ কিছু বেসিক শিখবো। দেখো এখান থেকে বেশ কিছু বেসিক শিখবো, বেসিকগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ, দুইটা জিনিসের বেসিক আলাদা আলাদা ভাবে শিখতে হবে। প্রথমে আসো তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটু বোঝার চেষ্টা করবা। প্রথমে আসবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের বেসিক কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে বিশ্লেষ্য মানে বিশ্লেষণ করা, তড়িৎ দিয়ে বিশ্লেষণ করা। মানে আমরা এখানে তড়িৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাবো, মানে বাইরে থেকে বিদ্যুৎ দিব। তড়িৎ বিশ্লেষ্য কোষের বেসিক কাহিনী হচ্ছে এখানে আমাদের বাইরে থেকে বিদ্যুৎ দেয়া হবে। কি হবে? বাইরে থেকে বিদ্যুৎ দিব আমরা, বিদ্যুৎ দিয়ে বিশ্লেষণ, বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিশ্লেষণ। তাহলে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ করি তাহলে কি করব? আমরা বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিশ্লেষণ। তার মানে আমরা এখানে তড়িৎ শক্তি দিব, দিয়ে হচ্ছে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটাইলে এখানে কি হবে? রাসায়নিক শক্তি এটাতে রূপান্তর হবে। তাহলে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিই, তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। এবং এখন আমি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড পাবো এবং একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে কি পাবো? ক্যাথোড পাবো। সবসময় মাথায় রাখবা অ্যানোড মানেই সেখানে জারণ ঘটবে, আর ক্যাথোড মানেই সেখানে হচ্ছে বিজারণ ঘটবে। এটা ফিক্স। ক্যাথোড মানে জারণ, অ্যানোড মানে বিজারণ, এটা ফিক্স, এখানে কোনো পরিবর্তন নাই। অ্যানোড মানে হচ্ছে, দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড মানে কি? অ্যানোড মানে সেখানে আমার জারণ ঘটবে, ক্যাথোড মানে সেখানে আমার বিজারণ ঘটবে, এটা ফিক্স। এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোডের চিহ্ন কি জানো? অ্যানোডের চিহ্ন হচ্ছে আমার প্লাস আর ক্যাথোডের চিহ্ন হচ্ছে আমার মাইনাস। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোডের চিহ্ন আমার প্লাস, ক্যাথোডের চিহ্ন কি? মাইনাস। অ্যানোডের চিহ্ন প্লাস, ক্যাথোডের চিহ্ন মাইনাস, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবার আসো আমরা একটু তড়িৎ রাসায়নিক কোষের দিকে যাই। কিসের দিকে? তড়িৎ
রাসায়নিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? তড়িৎ রাসায়নিক কোষে ব্যাপারটা হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এখানে কি ঘটবে? রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এখানে বাইরে থেকে বিদ্যুৎ দেয়া হয় না, এখানে বিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুৎ কি হয়? বিদ্যুৎ তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি হয়। তো রাসায়নিক বিক্রিয়া করে যদি বিদ্যুৎ তৈরি হয়, তাহলে এখানে আমার রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তি কনভার্ট হয় কোন শক্তিতে? রাসায়নিক শক্তি কনভার্ট হয় হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। রাসায়নিক শক্তি কনভার্ট হয় হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তিতে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ তৈরি হয়, এখানে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক শক্তি কনভার্ট হয় হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। তার মানে এখানে আমাদের অ্যানোড এবং ক্যাথোড নিয়ে যদি আমরা চিন্তা করি, সেম এখানে যখন আমরা অ্যানোড নিব, অ্যানোডে আমাদের আগের মতোই জারণ ঘটবে, আর আমরা এখানে যখন ক্যাথোড নিব, ক্যাথোডে আমাদের আগের মতোই বিজারণ ঘটবে। দেখো এগুলো হচ্ছে বেসিক, এই বেসিকগুলো তোমার জানা লাগবে ফর নোয়িং, ঠিক আছে? এবার এখানে অ্যানোডে যে জারণ ঘটতেছে, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে মাইনাস আর ক্যাথোড কি? ক্যাথোড হচ্ছে প্লাস। দেখো দুইটার ক্ষেত্রেই অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ ফিক্স, বাট তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড একভাবে কাজ করে আর তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্যাথোড আরেকভাবে কাজ করে। এগুলোর আমরা ডিটেলসে যাচ্ছি না, এগুলো পরীক্ষার প্রশ্নে আসবে না, জানতে হবে জাস্ট। পরীক্ষার প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এই টপিকটা আমার পরীক্ষার প্রশ্নে আসবে। এই টপিকটা কি আমার পরীক্ষার প্রশ্নে আসবে, এটা মাস্ট। দেখো এই টপিকটা কি আমার পরীক্ষার প্রশ্ন আসবে। বলছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি? খেয়াল করো, যখনই আমার কথাটা বলছে হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড, যখনই আমার কথাটা বলছে গলিত সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড গলে যে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন এই দুইটাতে রূপান্তর হয়ে গেছে, মানে এখানে অন্য কিচ্ছু নাই, শুধু সোডিয়াম প্লাস আয়ন আছে আর ক্লোরিন মাইনাস আয়ন আছে। এখন আমরা জানি অ্যানোড যদি আমরা দেখি, অ্যানোডে আমার কি ঘটে? অ্যানোডে আমার জারণ ঘটে। জারণ ঘটা মানে কি? অ্যানোডে আমার কি ঘটে? অ্যানোডে আমার জারণ ঘটবে। জারণ ঘটা মানে কি? জারণ ঘটা মানে হচ্ছে ইলেকট্রন তোমার হচ্ছে যে গ্রহণ করা বা জারণ সংখ্যা বৃদ্ধি করা। জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা কি হয়? এখানে বাড়ে। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এর অলরেডি প্লাস আছে, এর মাইনাস আছে। তো যার মাইনাস আছে শুধুমাত্র তারই জারণ সংখ্যা বাড়তে পারে। তো এখানে ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, হ্যাঁ। তো এখানে আমার যেই ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে নর্মাল ক্লোরিনের রূপান্তর হবে। তো নর্মাল ক্লোরিন তো আর একা একা থাকতে পারে না, এজন্য ক্লোরিন 2 তে রূপান্তর হচ্ছে। তার মানে এখানে দুইটা ক্লোরিন যাচ্ছে, এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে রূপান্তর করতেছে, ক্লোরিন গ্যাসে রূপান্তর করতেছে। ওকে, আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে ক্যাথোডের দিকে তাকাই, ক্যাথোড, ক্যাথোডের ক্ষেত্রে কি ঘটে? ক্যাথোডের ক্ষেত্রে আমাদের বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে হচ্ছে আমাদের বিজারণ ঘটে। বিজারণ মানে কি? তোমার জারণ সংখ্যা হ্রাস বা জারণ সংখ্যা কমে, জারণ সংখ্যা কমে। আচ্ছা জারণ সংখ্যা কমে কোথায়? জারণ সংখ্যা কমে হচ্ছে ক্যাথোডে। আচ্ছা আমি এখন একটু ক্যাথোডে দেখি জারণ সংখ্যা কমায়। যেমন ধরো সোডিয়াম ক্ষেত্রে আমার এখানে সোডিয়াম প্লাস আয়ন আছে, সোডিয়াম প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে আমাদের সোডিয়াম ধাতুতে রূপান্তর হচ্ছে। তার মানে আমি যদি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, তৈরি হয়। এই লাইনটা আমাদের মাথায় রাখতে হবে। আর ক্যাথোডে কি তৈরি হয়? ক্যাথোডে ধাতব সোডিয়াম তৈরি হয়। তাহলে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয় সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, জাস্ট এইটুকুই। গলিত সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, অ্যানোডে কি হবে, ক্যাথোডে কি হবে, শেষ। আচ্ছা এইটা আমাদের একটা এমসিকিউ স্পট, এই যে বিশ্লেষণটা এটা মাথায় রাখবা, এখান থেকে এমসিকিউ পাবা। আচ্ছা এবার আসবে গলিত সোডিয়াম ক্লোরাইডের পর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে নাম্বার 1 প্রথম যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে জলীয় সোডিয়াম ক্লোরাইডকে, জলীয় সোডিয়াম ক্লোরাইডকে, ঠিক আছে, ব্রাইন বলে। কি বলে? ব্রাইন বলে। তাহলে ব্রাইন কাকে বলে? জলীয় সোডিয়াম ক্লোরাইডকে ব্রাইন বলে বা
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। কি বলছে? জলীয় সোডিয়াম ক্লোরাইডের মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যেটা, ওটা হচ্ছে আমাদের ব্রাইন। বুঝতে পারছো? তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি হয়, তার মানে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, এইটার মাঝখানে কি আছে? পানি আছে। কি আছে? পানি আছে। পানি থাকলে এই পানি থাকা অবস্থায় সোডিয়াম ক্লোরাইড ভেঙে যে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন এগুলাতে রূপান্তর হয়। আবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। পানি মানে কি? পানি মানে হচ্ছে H2O। H2O কে তুমি যদি ভাঙো তাহলে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন পাও। কি পাও? হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন পাও। তার মানে দেখো, আগে যখন তুমি গলিত এইটা বিবেচনা করছো, গলিত যখন বিবেচনা করছো, এখানে কিন্তু শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরিন ছিল। এখানে কিন্তু শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরিন ছিল, এখানে অন্য কিছু ছিল না। বুঝতে পারছো? বাট যখন তুমি এখানে এসে জলীয় সোডিয়াম ক্লোরাইড নিছো, যখন তুমি এখানে এসে জলীয় সোডিয়াম ক্লোরাইড নিছো, জলীয় সোডিয়াম ক্লোরাইড নিলে এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে জলও আছে। এখানে কি আছে? সোডিয়াম ক্লোরাইডের সাথে জলও আছে। তো এই যে সোডিয়াম ক্লোরাইডের সাথে জল থাকলে, আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের সাথে জল থাকলে আমরা তোমার এই জলকে ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন এটা পাই। সোডিয়াম ক্লোরাইডের সাথে জল থাকলে হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন এটা পাই। আচ্ছা, হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন পাইলে এখানে আমি ভালো করে খেয়াল করো, আমি এখানে যদি ক্যাটায়ন এইটা নিয়ে বিবেচনা করি, ক্যাটায়ন কে কে আছে? ক্যাটায়ন ভালো করে খেয়াল করলে দেখবা সোডিয়াম প্লাস আয়ন হচ্ছে আমার ক্যাটায়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন হচ্ছে ক্যাটায়ন। আমি যদি এখানে অ্যানায়ন দেখি, অ্যানায়ন দেখলে দেখবা ক্লোরিন মাইনাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন দুইটা হচ্ছে আমার অ্যানায়ন। তাহলে ভালো করে খেয়াল করলে দেখো এখানে আমাদের ক্যাটায়ন দুইটা, অ্যানায়ন দুইটা, তাই না? ক্যাটায়ন দুইটা, অ্যানায়ন দুইটা। আচ্ছা, এবার দেখো যদি আমি এখন অ্যানোডে বিক্রিয়া করাই, কি করাই? অ্যানোডে বিক্রিয়া করাই। আমি এখানে নিলাম অ্যানোড। অ্যানোডে বিক্রিয়া করলে অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে হচ্ছে আমার জারণ ঘটবে। এখন জারণ কার ঘটে? জারণ যার জারণ সংখ্যা এখানে কম আছে তার জারণ ঘটে। তো ভালো করে খেয়াল করলে দেখবে এখানে আমাদের ক্লোরিন মাইনাস আছে আর হাইড্রক্সিল মাইনাস আছে। এই দুইটার মধ্যে কার জারণ ঘটবে? দেখো আমাদের আগে জারণ ঘটার জন্য শুধু ক্লোরিন ছিল, বাট এখন ক্লোরিন মাইনাস আর হাইড্রক্সিল মাইনাস দুইটা আছে। তো হাইড্রক্সিল মাইনাসের জারণ না ঘটে আমাদের জারণ ঘটে কার? জারণ ঘটে হচ্ছে সোডিয়ামের। জারণ ঘটে কার? জারণ ঘটে হচ্ছে ক্লোরিনের। কারণ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের ঘনত্ব অনেক বেশি, এই কারণে এই ঘনত্বের উপর, উচ্চ ঘনত্বের উপর ডিপেন্ড করে ক্লোরিনের জারণ ঘটবে। তো ক্লোরিনের যদি জারণ ঘটাও, ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নর্মাল ক্লোরিনে রূপান্তর হয়। তার মানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে রূপান্তর হয়। তাহলে অ্যানোডে কি ঘটলো? অ্যানোডে ঘটলো হচ্ছে জারণ। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়ে। ঠিক আছে? তাহলে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে আমাদের জারণ সংখ্যা বাড়ে। তার মানে অ্যানোডে আমাদের জারণ ঘটলো, আমাদের কাছে মাইনাস আয়ন ছিল দুইটা, ক্লোরিন মাইনাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন। হাইড্রক্সিল মাইনাস আয়নের পাওয়ার এখানে নরমালি তুমি যদি সিকোয়েন্স অনুসারে যাও বেশি হয়, বাট ক্লোরিনের ঘনত্ব বেশি হয়, এখানে আমরা ক্লোরিনকে জারণ ঘটায় ক্লোরিন মাইনাস আয়ন পাইলাম। আচ্ছা, এবার খেয়াল করো, যখন আমি ক্যাথোডে যাব, ক্যাথোডে আমার কি ঘটবে? ক্যাথোডে আমার বিজারণ ঘটবে, তাই না? ক্যাথোডে আমার কি ঘটবে? ক্যাথোডে আমার বিজারণ ঘটবে। ক্যাথোডে যখন বিজারণ ঘটে, ভালো করে বুঝবা, ক্যাথোডে যখন বিজারণ ঘটে, এই বিজারণ ঘটলে ক্যাথোডের ক্ষেত্রে বিজারণ ঘটলে, বিজারণ কোন কোন জায়গায় ঘটবে? দেখো আমার এখানে ধাতব সোডিয়াম আছে আর এখানে আমার হাইড্রোজেন আছে। এখন আমরা বলছিলাম যে এই যে ধাতু সক্রিয়তা সিরিজে, খেয়াল করে দেখো ধাতু সক্রিয়তা সিরিজে যত নিচে থাকে তত ক্যাথোড আর যত উপরে থাকে তত অ্যানোড। তো দেখো সোডিয়াম আমার এই উপরে আছে, তার মানে সে অ্যানোড হিসেবে কাজ করতেছে। হাইড্রোজেন আমার এই নিচে আসে, তাহলে সে বেশি ক্যাথোড না? তাহলে হাইড্রোজেন নিচে থাকার কারণে আমাদের হাইড্রোজেন এখানে বেশি ক্যাথোড হিসেবে কাজ করে। হাইড্রোজেন ধাতুর পর্যায় সারণীর ধাতু সক্রিয়তা সিরিজের নিচে থাকার কারণে হাইড্রোজেন হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করে। তার মানে এখানে হাইড্রোজেন ইলেকট্রন বেশি গ্রহণ করার ক্ষমতা রাখে। তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন থেকে, ঠিক আছে, হাইড্রোজেন প্লাস আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তোমার নর্মাল হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হয়। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হবে। এখানে আমার কি হইলো? এখানে আমার জারণ সংখ্যা কমলো। এখানে আমার কি হলো? জারণ সংখ্যা কমে।
ঠিক আছে, তার মানে আমরা এখন একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আমার অ্যানোডে ক্লোরিন গ্যাস, অ্যানোডে আমার ক্লোরিন গ্যাস এটা প্রডিউস হয়, ক্যাথোডে আমার হাইড্রোজেন গ্যাস এটা প্রডিউস হয়। এবার ভালো করে খেয়াল করো, অ্যানোড ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস, এখান থেকে হাইড্রোজেন এখান থেকে ক্লোরিন তো প্রডিউস হয়েছে, বাট এই সোডিয়াম আর এই হাইড্রক্সিল এখনো থেকে যায়। এই সোডিয়াম আর হাইড্রক্সিল থেকে যে সে কি তৈরি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। সে কি প্রডিউস করে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে যদি আমরা ব্রাইনকে বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করি, এখান থেকে ক্লোরিন গ্যাস পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। এই তিনটা হচ্ছে আমাদের উৎপাদ। এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আমাদের উৎপাদ। তো এর পাশাপাশি মাথায় রাখতে হবে ক্লোরিন গ্যাস যেটা এটা অ্যানোডে পাইছি, হাইড্রোজেন যেটা এটা ক্যাথোডে পাইছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ এইটার উপর ডিপেন্ড করেও আমার এমসিকিউ আসতে পারে। বুঝতে পারছো? এই টোটাল ওভারঅল বিশ্লেষণ যেটা আমি তোমাকে করে দিলাম, এই বিশ্লেষণগুলো তোমাকে মাস্ট মনে রাখা লাগবে। বুঝতে পারছো? এই যে বিশ্লেষণগুলো করে দিলাম, এই বিশ্লেষণগুলো মাস্ট মনে রাখা লাগবে। ওকে, ক্লিয়ার করতে পারছি? তাহলে কি বললাম, সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এই সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন হয়। পানিকে ভাঙলে, পানিকে যখন আমরা ভাঙছি তখন হাইড্রোজেন প্লাস আর হাইড্রক্সিল মাইনাস আয়ন হয়। হাইড্রোজেন প্লাস আর হাইড্রক্সিল মাইনাস আয়ন, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন, এর মাঝখানে আমরা দুইটা প্লাস আয়ন দুইটা মাইনাস আয়ন পাচ্ছি। যখন আমরা অ্যানোডে বিক্রিয়া করাবো তখন ক্লোরিন যাবে অ্যানোডে, জারণ সংখ্যা বাড়বে, ক্লোরিন গ্যাসে রূপান্তর হবে। হাইড্রোজেন যাবে ক্যাথোডে, তার জারণ সংখ্যা কমবে, হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হবে। তার মানে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, দুইটা প্রোডাকশন হলো। অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, দুইটা প্রোডাকশন হলো। দুইটা প্রোডাকশনের পর আমার ওখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন হাইড্রোক্সিল মাইনাস এই দুইটা থেকে যায়, এই দুইটা একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে এখান থেকে আমার টোটাল উৎপাদ তিনটা, একটা হচ্ছে ক্লোরিন গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটা উৎপাদ আমাদের এখানে তৈরি হয়। বুঝতে পারছো কিনা বলো? এই তিনটা উৎপাদ আমাদের এখান থেকে তৈরি হয়। তাহলে অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে যদি এমসিকিউ আসে, পারবা কিনা বলো? এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে। ভালো মতো শিখবা, পারবা কিনা বলো? ভালো মতো শিখবা। ওকে, আচ্ছা, এবার আসো এই ছকটা একটু মনে রাখা লাগবে, এই ছকটা মনে রাখা লাগবে, এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এই ছকটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এই ছকটা মনে রাখা লাগবে কি, দেখো একটু বোঝার চেষ্টা করবা। ছকটা একটু ছোট বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের কাছে ছোট মনে হচ্ছে আমি একটু বড় করে নিব, ঠিক আছে, বড় করে দেখাবো, বাট পরে আবার আমি স্লাইড ঠিক করে দিব নি। দাঁড়াও, একটু বড় করার ট্রাই করি। ওকে, পরে স্লাইড ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখার চেষ্টা করো। এই জায়গাতে একটু ভালো করে খেয়াল করলে দেখবা সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটা গলিত। সোডিয়াম ক্লোরাইড যদি গলিত হয়, সোডিয়াম ক্লোরাইড যদি গলিত হয়, লেড ক্লোরাইড যেটা আছে এটা হচ্ছে গলিত। গলিত মানে কি, এখানে কোনো পানি নাই। পানি না থাকলে এখানে যেই দুইটা জিনিস আছে এই দুইটাই হবে আমার উৎপাদ। এই দুইটাই কি হবে, এই দুইটাই হবে আমার উৎপাদ। তাহলে দেখো এখানে উৎপাদের ক্ষেত্রে অ্যানোডে যাবে আমার ক্লোরিন, অ্যানোডে যাবে আমার ক্লোরিন, মানে নেগেটিভ আয়ন যাবে অ্যানোডে আর পজিটিভ আয়ন যাবে হচ্ছে ক্যাথোডে। নেগেটিভ আয়ন হচ্ছে আমার অ্যানোডে গেছে, পজিটিভ আয়ন গেছে আমার ক্যাথোডে। তাহলে বুঝতে পারছো এটা কি করলাম? এখানে আমি জাস্ট দেখার চেষ্টা করলাম কে পজিটিভ কে নেগেটিভ। এখানে অন্য কেউ নাই, কে পজিটিভ কে নেগেটিভ। নেগেটিভ আমার অ্যানোডে গেছে আর পজিটিভ গেছে ক্যাথোডে, নেগেটিভ গেছে অ্যানোডে, পজিটিভ গেছে ক্যাথোডে। বুঝতে পারছো? নেগেটিভ অ্যানোডে, পজিটিভ ক্যাথোডে। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন নিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন নিচ্ছি, ম্যাগনেসিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, তারপরে তোমার পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ নেওয়া মানে প্রত্যেকটা জায়গায় জল আছে। কি আছে? জল আছে, জল আছে। জল থাকলে আমার এই আয়ন থেকে শুধু নেগেটিভ আয়নগুলো আসবে। যেমন দেখো এখানে আমার সোডিয়াম ক্লোরাইডের নেগেটিভ আয়ন ক্লোরিন, ক্লোরিন আমার কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে ক্লোরিন গেলে উৎপাদ হিসাবে আমি ক্লোরিন পাবো।
তারপরে দেখো নেগেটিভ আয়ন আয়োডিন, আয়োডিন হলে আমি উৎপাদ হিসাবে আয়োডিন পাবো। নেগেটিভ আয়ন ব্রোমিন, তাহলে এখান থেকে আমি ব্রোমিন পাবো। বুঝতে পারছো? তাহলে দেখো এই তিনটা থেকে আমি কি পাইলাম, নেগেটিভ আয়নগুলা পাইলাম। এবার যখনই আমার সালফিউরিক অ্যাসিড আসতেছে, সালফিউরিক অ্যাসিড এই যে SO4, SO4 2- নাইট্রেট NO3 মাইনাস, হাইড্রক্সিল মাইনাস, এই যে SO4 2-, এই জায়গাগুলা থেকে আমি হাইড্রক্সিল মাইনাস আয়ন পাচ্ছি। যখনই আমি অক্সিজেন নিচ্ছি তখন এখানে আমার হাইড্রক্সিল মাইনাস আয়ন আসতেছে। সবসময় মাথায় রাখবো হাইড্রক্সিল মাইনাস আয়ন এগুলা ভেঙে আমার উৎপাদ হিসেবে অক্সিজেন আসে, উৎপাদ হিসেবে কি আসে, অক্সিজেন আসে। তার মানে দেখো অন্যগুলাতে সরাসরি নেগেটিভ, যখনই আমি মাইনাস আয়ন নিচ্ছি তখন আমার ওই জায়গাতে কি যাচ্ছে, সরাসরি অক্সিজেন আসছে, সরাসরি অক্সিজেন। আচ্ছা, এবার এইটা মাথায় রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আমি পানি নিচ্ছি, অ্যাকুয়াস নিচ্ছি, অ্যাকুয়াস নিলে পজিটিভ আয়ন হিসেবে আমার হাইড্রোজেন প্লাস আয়নকে কাউন্ট করা লাগবে। কাকে কাউন্ট করা লাগবে? হাইড্রোজেন প্লাস আয়নকে। হাইড্রোজেন প্লাস আয়নকে কাউন্ট করলে প্রত্যেকটা জায়গায় আমার তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, প্রত্যেকটা জায়গায় তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। বাট একটা বাদে কোনটা? কপার। আমি যখন কপার সালফেট নিচ্ছি তখন এখানে জলীয় দ্রবণ থাকলেও কপার 2+ আয়ন হয় আর হাইড্রোজেন প্লাস আয়ন হয়। বলো তো কে উপরে কে নিচে? দেখবা হাইড্রোজেন প্লাস আয়নের চেয়েও নিচে হচ্ছে কপার, যার কারণে কপার বেশি ক্যাথোড হিসেবে কাজ করে। কপার কি বেশি ক্যাথোড হিসেবে কাজ করে? খেয়াল করে দেখো, ওই যে এখানে যখন দেখাইছিলাম হাইড্রোজেন প্লাস আয়নেরও নিচে থাকে হচ্ছে কপার, এই হচ্ছে আমার হাইড্রোজেন প্লাস আয়ন, তারও নিচে থাকে কপার, মানে আরো নিচে থাকায় এ বেশি ক্যাথোড হিসেবে কাজ করে। তো এই বেশি ক্যাথোড হিসেবে কাজ করার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই আমি কপার সালফেটে যাচ্ছি তখন আমার ক্যাথোডে কে? কপার। ঠিক আছে, যখন আমি কপার সালফেটে যাচ্ছি তখন আমার ক্যাথোড হিসেবে থাকছে কপার, যখন আমি অন্যটায় যাচ্ছি তখন আমার অ্যানোডে কি অন্যগুলা থাকছে। ওকে, বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি পুরা ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমার এই জায়গাতে শর্ট ট্রিকটা আমি একটু বলে দিই, এই সব কিছু বাদ রেখে এখন যদি আমি শর্ট ট্রিক বলি তোমাদের, এই সব কিছু বাদ রেখে আমি যদি এখন তোমাদেরকে শর্ট ট্রিক বলি। ওকে, আসো এখন আমি এই জিনিসটা ছোট করলাম, নাহলে তোমার স্লাইড খারাপ দেখাবে। ছোট হয় না কেন? এ ছোট হয় না কেন? তো বিশাল বিপদ। ইহা একটি বিপদ করে ফেলেছি, ছোট হচ্ছে না। আচ্ছা যাক, ছোট করব না। আচ্ছা দেখো, তাহলে এখানে একটি শর্ট ট্রিক বলি। শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিকটা হইতেছে যখন আমার দেখবা গলিত লেখা আছে, যখন আমার দেখবা গলিত লেখা আছে, গলিত লেখা থাকা মানেই হচ্ছে এখানে আমার সরাসরি যেই আয়ন দুইটা আছে সেই আয়ন দুইটা তৈরি হবে। অ্যানোডে যাবে নেগেটিভ আয়ন, ক্যাথোডে যাবে পজিটিভ আয়ন দিয়ে তৈরি হবে। ঠিক আছে, অ্যানোডে যাবে নেগেটিভ আয়ন, ক্যাথোডে যাবে পজিটিভ আয়ন। আচ্ছা, এবার খেয়াল করো, যখন আমার অ্যাকুয়াস থাকবে, মানে যখন পানি থাকলে সবসময় ক্যাথোডে আমার হাইড্রোজেন যাবে। পানি থাকলেই ক্যাথোডে আমার হাইড্রোজেন যাবে, এক্সেপ্ট কপার। কপারের ক্ষেত্রে হাইড্রোজেন না যে কপার নিজেই যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, যেখানে যেখানে তুমি নেগেটিভ ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এগুলা পাবা, অ্যানোডে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা সরাসরি করতে পারবা, লিখে দিতে পারবা। বাট যদি তুমি দেখো যে সালফেট, নাইট্রেট, হাইড্রক্সাইড, সালফেট এগুলা থাকে, তখন আমার অক্সিজেন তৈরি করবে। মাথায় রাখবো, এগুলা থেকে তৈরি করে কি? এগুলা থেকে তৈরি করে হচ্ছে অক্সিজেন। দ্যাটস ইট। এভাবে চিন্তা করলেই তুমি এগুলা ইজিলি পারবা। ঠিক আছে, এই ছকটা মনে রাখার টেকনিক ইজি। আমরা একদম যদি বিস্তারিত ভেঙে ভেঙে করি, প্রত্যেকটা ভেঙে ভেঙে করাই, ওই আগের মতো, আগে আমরা যেমন সোডিয়াম হাইড্রক্সাইডে জলীয় দ্রবণে দেখলাম না, আগের মতো ভেঙে ভেঙে করাই, চাইলে করানো যাবে। বাট তোমাদের এত কিছু লাগবে না, তোমরা জাস্ট জিএসটি তে পরীক্ষা দিবা, তোমরা তো আর কোনো রিটেন দিবা না যে একবার ভেঙে ভেঙে একদম বিক্রিয়া সহ লেখা লাগবে। তোমরা জাস্ট এমসিকিউ এর অপশনগুলো মনে রাখতে পারলে হচ্ছে। সো এর জন্য ছকটা এভাবে মনে রাখবা, মোর দ্যান এনাফ। ঠিক আছে, পারবো কিনা বলো? আশা করি পারবো। এবার আসো একটু দেখি, বলছে যে নিচের কোনটি পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। তো খেয়াল করো, পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে হাইড্রোজেনের উপরে যে সমস্ত ধাতব আয়নগুলো আছে সেগুলা। হাইড্রোজেনের নিচে যারা আছে তারা পারে না। হাইড্রোজেনের নিচে কারা ছিল? কপার, সিলভার, গোল্ড, Hg এগুলা ছিল হাইড্রোজেনের নিচে, এরা পারবে না, এরা বাদে বাকিগুলা পারবে। তো ভালো করে খেয়াল করো, এখান থেকে
হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, দেখো কপার পারে না। এবার খেয়াল করো, আয়রন, বেরিয়াম, কোবাল্ট, এই তিনটার মধ্যে সবচেয়ে উপরে কে আছে? সবচেয়ে উপরে আছে হচ্ছে বেরিয়াম। এই জন্য বেরিয়াম প্রতিস্থাপন সবচেয়ে বেশি করতে পারে, আমরা বেরিয়ামকে দাগাবো। কেন বেরিয়ামকে দাগালাম? বেরিয়াম ওই তিনটা ধাতুর মধ্যে সবচেয়ে উপরে আছে, এই জন্য বেরিয়ামকে দাগাইলাম। দেখো আমরা যদি একটু ধাতু সক্রিয়তা সিরিজ দেখি, ধাতু সক্রিয়তা সিরিজে দেখবে এখানে আমাদের বেরিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, বেরিয়াম সবার উপরে আছে না? বেরিয়াম সবার উপরে থাকায় বেরিয়াম হচ্ছে সবচেয়ে বেশি পারে। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, বলছে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা প্রচুর আসে। এটা দাগাবো হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। হাইড্রোজেন ফ্লুরাইড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? হাইড্রোজেন ফ্লুরাইড। দেখো এইটা কি? এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা কি? এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তাই না? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে হাইড্রোজেন ফ্লুরাইড কাজ করে। ওকে, এবার দেখো, এই দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, যেটার কথা আমি আগেই বলে আসছিলাম, যেটা আসবে কোনটা? বলছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? আমরা বলছিলাম অবিশ্লেষ্য ছকটা মনে রাখবা। অবিশ্লেষ্যের মধ্যে কি কি আছে? চিনি আছে না? চিনি অবিশ্লেষ্য। খেয়াল করে দেখো, এই যে চিনি, চিনি হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে কাজ করে। চিনি আমাদের কি? তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে কাজ করে। তাহলে চিনি হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা বলছে দেখো, HCl থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না কোনটি? HCl থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না যারা হাইড্রোজেনের নিচে থাকবে। হাইড্রোজেনের নিচে কি? কপার, সিলভার, তারপরে Hg, তারপরে Au, এই কয়টা হাইড্রোজেনের নিচে থাকে। তাহলে এর কেউ প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে দেখো তো এর ভিতরে কে আছে? কপার আছে না? তাহলে কপার যেহেতু হাইড্রোজেনের নিচে থাকে, তাহলে সে HCl থেকে, পানি থেকে, এগুলা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। সেই HCl থেকে থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। বুঝতে পারছো? ওকে, এবার বলছে দেখো, লৌহ বা কপারের তৈরি বস্তুর উপর সচরাচর কোনটির প্রলেপ দেয়া হয়? এটা মাথায় রাখবা, লোহা বা কপারের উপর গোল্ডের প্রলেপ দেওয়া হয়। সচরাচর দেখা যায় যে লোহার উপর বা কপারের উপর গোল্ডের প্রলেপ দিতে। ওকে, আচ্ছা এবার আসো, বলছে দেখো ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ব্রাইন মানে কি? ব্রাইন মানে ওই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। একটু আগে আমরা দেখলাম এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটা জিনিস পাওয়া যায়। হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাগাইতে পারতেছি। তাহলে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা পাওয়া যায়? ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। আচ্ছা এবার আসে হচ্ছে আমাদের আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসবে, সো এইটা আমাদের খুব ভালো মতো শিখতে হবে। ফ্যারাডের প্রথম সূত্র আমাদের খুব ভালো মতো শিখতে হবে। ওকে, চলো আমরা ফ্যারাডের প্রথম সূত্র এটাকে খুব ভালো মতো শেখার চেষ্টা করি। ওকে, প্রথমত ফ্যারাডের প্রথম সূত্র এটা যদি আমি দেখতে যাই, আমরা ধরো একটা পাত্র নিলাম, এরকম একটা পাত্র নিলাম। আচ্ছা, এই পাত্রের মধ্যে ধরো আমরা একটা অ্যানোড নিলাম, আরেকটা ধরো ক্যাথোড নিলাম। এবার এই অ্যানোড এবং ক্যাথোডকে আমরা কি করব? একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করব। একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করব। সো সবসময় বাম সাইডে আমার অ্যানোড থাকে আর ডান সাইডে আমার কি থাকে? ক্যাথোড থাকে। তো এটা ধরো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তো বামে অ্যানোড, ডানে ক্যাথোড। বুঝতে পারছো? এবার তুমি চিন্তা করো যে এখানে যদি তুমি একটা ব্যাটারি লাগাও, তো এই ব্যাটারি ভোল্টেজ দিবে বা এখান থেকে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করবে। তো ভালো করে খেয়াল করো, ওই ব্যাটারিটা এই কোষের মধ্যে যেই পরিমাণ চার্জ প্রবাহিত করে, প্রবাহিত চার্জের পরিমাণ, এটাকে কি বলবো আমরা? প্রবাহিত চার্জের পরিমাণ, এটা হবে আমার কিউ।
আচ্ছা, যদি আমি এখানে কোনো কারণে এখানে যদি আমি জিঙ্ক নিই আর এখানে ধরো আমি কপার নিই, তো অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ ঘটে। তাহলে জিঙ্কে যদি জারণ ঘটে, জিঙ্ক থেকে জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ রূপান্তর হয়। তাহলে খেয়াল করো তো, আগে সে ধাতু আকারে ছিল, বাট পরে সে আয়ন হয়ে গেছে। তো এই ধাতু থেকে যদি সে কোনো কারণে আয়ন হয়ে যায় জিঙ্ক 2+, তাহলে এই ধাতুর ক্ষয় হবে না। তার মানে এইটা যখন অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোডে আমার ক্ষয় হয়। অ্যানোড হিসেবে যখন কাজ করে অ্যানোডে আমার কি হয়? অ্যানোডে ক্ষয় হয়। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার ধরো আমি যদি এখানে ক্যাথোড হিসেবে যদি কপার নিই, নর্মাল কপার দ্রবণ কপার 2+ আকারে থাকে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তর হয়। তাহলে দেখো এ যখন ক্যাথোড হিসেবে কাজ করছে, জারণ সংখ্যা বেশি থেকে জারণ সংখ্যা কম হচ্ছে। এখানে জারণ সংখ্যা কম থেকে বেশি হলো, এখানে বেশি থেকে কম হচ্ছে। তার মানে এখানে ক্যাথোড হিসেবে কাজ করলো। এখানে ভালো করে খেয়াল করো, কপার 2+ আয়ন এখানে যে এই যে পাত্রের সাথে জমা হচ্ছে, তার মানে আমার ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হচ্ছে আমার জমা হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি অ্যানোডে আমার ক্ষয় আর ক্যাথোডে আমার জমা হয়। আমি কি বুঝতে পারছি? অ্যানোডে আমার ক্ষয় হয়, ক্যাথোডে আমার জমা হয়। অ্যানোডে ক্ষয় হয়, ক্যাথোডে জমা হয়। ওকে, তো এখন বলা হচ্ছে, ফ্যারাডের প্রথম সূত্রে বলা হচ্ছে, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তোমার যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে যেই পরিমাণ অ্যানোডে যেই পরিমাণ ক্ষয় অথবা ক্যাথোডে যেই পরিমাণ জমা হবে, অ্যানোডে ক্ষয় আর ক্যাথোডে জমার পরিমাণ প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক। তো দেখো জয় মা ক্ষমা, এইটা মানে জমা বা ক্ষয়, এইটাকে আমরা ডাব্লিউ দিয়ে যদি প্রকাশ করি, তো ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে জমা হওয়া বা ক্ষয় হওয়া পদার্থের পরিমাণ, ক্ষয় পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। তাহলে যেই পরিমাণ পদার্থ জমা হচ্ছে বা ক্ষয় হচ্ছে সেটা। আর কিউ হচ্ছে আমাদের তড়িতের পরিমাণ। কিউটা কি? কিউ হচ্ছে আমাদের তড়িতের পরিমাণ। একজন বলছে আরেকবার বলেন, বুঝতে পারলাম না। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, এখানে আমাদের অ্যানোড আছে, এখানে আমাদের ক্যাথোড আছে। অ্যানোডে সবসময় জারণ ঘটে। তো জিঙ্কে যদি জারণ ঘটে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়। জিঙ্ক যখন নর্মাল ছিল তখন সে ধাতু ছিল, বাট জিঙ্ক 2+ হলে আয়ন হয়ে গেছে। তার মানে এই অ্যানোডের যে জিঙ্ক ধাতু, এটা আস্তে আস্তে আয়নে রূপান্তর হওয়ায় এই অ্যানোডে ক্ষয় হচ্ছে। অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে ক্ষয় হচ্ছে। এখানে আমাদের দ্রবণের মধ্যে কপার 2+ আছে। কপার 2+ 2টা করে ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তর হওয়ায় এখান থেকে কপার ধাতু যে ক্যাথোডে জমা হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে ক্ষয় আর ক্যাথোডে জমা হয়। এই অ্যানোডে ক্ষয় বা ক্যাথোডে জমা এটার কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি এখান থেকে বিদ্যুৎ দিচ্ছি। এই বিদ্যুতের পরিমাণ, প্রবাহিত চার্জের পরিমাণ, এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তো ফ্যারাডে বলতেছে কি পরিমাণ ধাতু ক্ষয় বা জমা হবে তার পরিমাণ, কি পরিমাণ ধাতু ক্ষয় বা জমা হবে তার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুৎ মানে কি? কিউ। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, এই ফর্মুলাটা আমরা পাই। এখান থেকে পরবর্তী লাইনে আমরা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু তুলে দিলে জেড কিউ পাই, যেখানে আমাদের জেডটা কি আসে? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কি হয়? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এইটার যে মান, এই জেড আবার এর মান বের করলে দেখবা জেড ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে এম ডিভাইডেড বাই ইএফ। এম মানে কি? এম মানে হচ্ছে আমার আণবিক ভর, ই মানে তুল্য সংখ্যা, এফ হচ্ছে আমাদের ফ্যারাডের ধ্রুবক। তাহলে জেড ইজ ইকুয়ালস টু এম বাই ইএফ পাওয়া যায়। আণবিক ভর এটা যদি তুমি পরিবর্তন করো, যেমন ধরো তুমি কপারের জন্য নিলে একরকম আণবিক ভর পাবা, ক্যালসিয়ামের জন্য নিলে একরকম আণবিক ভর পাবা, অ্যালুমিনিয়ামের জন্য নিলে আরেক রকম আণবিক ভর পাবা। তো তুমি পদার্থ চেঞ্জ করার সাথে সাথে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। পদার্থ চেঞ্জ করার সাথে সাথে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তুল্য সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এই যে আণবিক ভর চেঞ্জ হচ্ছে, তুল্য সংখ্যাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ব্যাপারটা বুঝলাম। এবার খেয়াল করো, এই জায়গাতে যদি আমি খেয়াল করি, এই জায়গাতে ধরো আমি তোমাকে বললাম যে জেড এর আসল ভ্যালু এটা আসলে কি বোঝায় আমাকে বলো। তো তুমি বলবা ভাই কোনো সমস্যা নেই,
আমরা যদি ওই ব্যাটারিতে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, বেশি না, মাত্র 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে W ইজ ইকুয়ালস টু Z ইন্টু 1 আসে। তার মানে 1 কুলম্ব চার্জ প্রবাহ করার জন্য অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয় ওটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। আবার বলি, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার কারণে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার কারণে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয় ওটাই আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z কাকে বলে এটা যখন তুমি খুঁজতে যাবা তখন 1 কুলম্ব চার্জ প্রবাহের কারণে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয় ওটাই হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z আসবে। ওকে, এবার আসো এই ফর্মুলাতে আমি যদি এই Z এর মানটা একটু বসাই, W ইজ ইকুয়ালস টু ZQ, Z মানে হচ্ছে M বাই EF, পাশে আসে হচ্ছে Q, তাই না? W ইজ ইকুয়ালস টু ZQ, এটা যদি বসাই তাহলে এখন আমি এই ফর্মুলাটার একটা সুন্দর সমন্বিত রূপ পাবো W ইকুয়ালস টু MQ ডিভাইডেড বাই EF, এটা একটা সমন্বিত রূপ পাবো। Q ইজ ইকুয়ালস টু IT পাওয়া যায়। Q ইজ ইকুয়ালস টু IT মানে কি? দেখো ওই যে I ইজ ইকুয়ালস টু Q বাই T, এই ফর্মুলা থেকে তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়ালস টু Q বাই T। মোট চার্জ কতটুকু সময়ে প্রবাহিত হয় একটা তারের মধ্য দিয়ে, একক সময়ে কতটুকু চার্জ প্রবাহিত হয় তাকে কিন্তু আমরা I বলি। এই দুইটার মাঝখানে পার্থক্য কি? এই দুইটার মাঝখানে পার্থক্য হচ্ছে Q যেটা আছে চার্জের পরিমাণ, Q যেটা আছে চার্জের পরিমাণ এর একক হচ্ছে কুলম্ব কিংবা ফ্যারাডে, কিন্তু তড়িৎ প্রবাহ এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার দেখে আমরা বুঝি যে এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ, এটা হচ্ছে কুলম্ব বা চার্জের পরিমাণ, কুলম্ব বা ফ্যারাড চার্জের পরিমাণ, মানে এটা হচ্ছে কিউ। কুলম্ব বা ফ্যারাড থাকলে আমরা কিউ বুঝবো, আর তড়িৎ প্রবাহ থাকলে আমরা কি বুঝবো, এটা আমরা হচ্ছে যে এ দিয়ে বুঝবো, অ্যাম্পিয়ার থেকে তড়িৎ প্রবাহ বুঝবো। আচ্ছা, এবার খেয়াল করো, যদি কিউ ইজ ইকুয়ালস টু আইটি এটা পাই, তাহলে এখন আমরা এখানে আইটি এর পরিবর্তে এই কিউ এর পরিবর্তে আইটি বসাতে পারি। তো কিউ এর পরিবর্তে আইটি বসালে খেয়াল করো এম আইটি ডিভাইডেড বাই ইএফ পাওয়া যায়। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, এইটা হচ্ছে জাতীয় ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ করা হয়, ঠিক আছে? বাট শুধু এইটুকু ফর্মুলা জানলে তুমি অ্যাডমিশনে সব ম্যাথ শেষ করতে পারবা না, তাহলে তোমাকে কি একটু অ্যাডভান্স ফর্মুলা জানা লাগবে। অ্যাডভান্স ফর্মুলা কি? চলো আমরা একটু অ্যাডভান্স ফর্মুলার দিকে যাই। দেখো আমাদের কাছে W ইজ ইকুয়ালস টু MIT ডিভাইডেড বাই EF, এটা আছে ফর্মুলা। তুমি যদি চাও এই M কে এই সাইডে নিয়ে আসতে পারো, M কে এই সাইডে আনলে W বাই M পাওয়া যায়, উপরে থাকে IT, নিচে থাকে দেখো হচ্ছে EF। এখন তুমি বলবা ভাইয়া এটা কেন করলেন? খেয়াল করে দেখো W বাই M মানে হচ্ছে আমাদের N না, মোল না? W বাই M মানে হচ্ছে N মোল, তার মানে এখান থেকে N ইজ ইকুয়ালস টু IT ডিভাইডেড বাই EF, এটা বানানো যায়। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা চাইলে তড়িৎ রসায়নের সব ধরনের ক্যালকুলেশন করতে পারবো। তুমি বলবা ভাইয়া কিভাবে? সিম্পল চিন্তা করো, এইটা হচ্ছে মোল, এইটা হচ্ছে মোল, মোল মানে আমার পরিমাণগত রসায়ন, আর এইটা হচ্ছে আমার তড়িৎ রসায়ন। আইটি বাই ইএফ হচ্ছে আমার তড়িৎ রসায়ন, এটা হচ্ছে আমার পরিমাণগত রসায়ন। তার মানে আমি একটু যদি চিন্তা করি, খেয়াল করো, আমরা পরিমাণগত রসায়নে দেখছিলাম N ইজ ইকুয়ালস টু W বাই M, তারপরে দেখছিলাম N ডিভাইডেড বাই NA, তারপরে দেখছিলাম VL ডিভাইডেড বাই 22.4 লিটার, তারপরে দেখছিলাম PV ডিভাইডেড বাই RT, তারপরে দেখছিলাম VL ডিভাইডেড বাই 24.8 লিটার, তারপরে দেখছিলাম হচ্ছে N ইজ ইকুয়ালস টু VS। এই যে এতগুলা ফর্মুলা দেখছিলাম, এই প্রত্যেক ধরনের ক্যালকুলেশন তুমি চাইলে পরিমাণগত রসায়নের প্রত্যেক ধরনের ক্যালকুলেশন এই চাইলে তুমি এটা তড়িৎ রসায়নের সাথে আইটি বাই ইএফ দিয়ে করতে পারবা। অর্থাৎ কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তুমি যদি ওই যে অত অ্যাম্পিয়ার কারেন্ট অতটুকু সময় ধরে চালাই দাও, ওই যে ওখানে আইটি বাই ইএফ বসাও, কিংবা আইটির পরিবর্তে তুমি যদি কিউ বসাও, কিউ বাই ইএফ বসাও, তো দেখো এত অ্যাম্পিয়ার কারেন্ট বা এত কুলম্ব কারেন্ট চালাই দিলে তুমি চাইলে এখান থেকে দ্রবণের ঘনমাত্রা আয়তন বের করতে পারো, তুমি চাইলে এখান থেকে এসটিপি তে আয়তন বের করতে পারো, তুমি চাইলে এখান থেকে অণু পরমাণু সংখ্যা বের করতে পারো, তুমি চাইলে এইটার সাথে ভর বের করতে পারো, তুমি চাইলে এখান থেকে মোলও বের করতে পারো। তাহলে দেখো ওই যে ওইটা হচ্ছে আমার তড়িৎ রসায়ন, আর এই সাইডে যা কিছু আছে সব কিছু আমার পরিমাণগত রসায়ন। দুইটার মাঝখানে আমরা কি করে ফেলছি? ব্রিজ বানাই ফেলছি, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যেটা আমাদের মাস্ট জানতে হবে। এই ফর্মুলা,
এই দুইটা ফর্মুলার সাথে কানেকশন। এই ফর্মুলাটা একদম লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবা, যেন তোমার মাস্ট মনে থাকে, কোনো রকম যেন ভুল না হয়। ওকে, এটা হচ্ছে তোমার প্রথম ধাপ, যেটা তুমি মুখস্থ করে ফেলবা একদম। ওকে, লিখে লিখে একদম মাস্ট। আচ্ছা, এবার দেখো এখানে আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট কি, এখানে যে কিউটা আছে না, এই আইটিটা আছে না, আইটিটাকে যদি তুমি কিউ লিখো তাহলে দেখো উপরে কিউ, নিচে হচ্ছে ইউএফ। দেখো এখান থেকে আর গুণ করলে কিউ ইজ ইকুয়ালস টু এনইএফ লেখা যায়। এইটা আরেকটা জাতীয় ফর্মুলা, এইচএসসি এবং অ্যাডমিশনে এমসিকিউ প্রচুর পরিমাণে আসতে দেখা যায় এই ফর্মুলা থেকে। তাহলে তুমি কি করবা, এই ফর্মুলা মনে রাখবা, এই ফর্মুলা মনে রাখবা, এই জাতীয় ফর্মুলা মনে রাখবা, আর পুরা এই লিঙ্কটা মনে রাখবা। এই কয়েকটা জিনিস মনে রাখলেই তোমার এখান থেকে এ টু জেড ক্লিয়ার। এই কয়েকটা জিনিস মনে রাখলেই তোমার এখান থেকে এ টু জেড কি হবে, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হইলে চলো এখান থেকে আমরা ম্যাথ দেখি। প্রথমে আসো এই ম্যাথটা দেখার চেষ্টা করি। কি বলছে ম্যাথটাই, বলছে যে ক্যাথোডে, খেয়াল করো, ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাড বিদ্যুৎ চালনা করতে হবে। এখানে ফ্যারাড বলছে না, ফ্যারাড বলছে কিনা বলো, এখানে ফ্যারাড বলছে। ফ্যারাড মানে কি, এফ। এফ মানে এখানে আমার কিউ এর কথা বলছে, কিউ। আচ্ছা, এখানে আবার বলছে কি 1 মোল, মানে এন ইজ ইকুয়ালস টু 1 মোল, তাই না, এন ইজ ইকুয়ালস টু 1 মোল। তাহলে এখানে আমার কিউ যেহেতু বের করতে বলছে, তাহলে আমি সরাসরি ফর্মুলা কোনটাই যাব, কিউ ইজ ইকুয়ালস টু এনইএফ, এটাই যাব। এবার ভালো করে খেয়াল করো, এন এর মান আমার বলেই দিছে 1 মোল, ই এর মান কপারের জন্য, কপার 2 প্লাস হয়। কপার 2 প্লাস মানে এখানে আমার তুল্য সংখ্যা 2, ই মানে হচ্ছে আমার তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যা 2, এবং এখানে আমার ফ্যারাড থাকে। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট কি আসে, রেজাল্ট আসে হচ্ছে 2 ফ্যারাড। রেজাল্ট কি আসে, রেজাল্ট আসে হচ্ছে 2 ফ্যারাড। তাহলে বলছে দেখো ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে, উত্তর হচ্ছে 2 ফ্যারাড বিদ্যুৎ চালনা করতে হবে। এবার এখানে মাথায় রাখবা, আমরা যে ফর্মুলা পড়ছি, এই যে ফর্মুলা পড়ছি, যেমন ধরো W ইজ ইকুয়ালস টু MIT ডিভাইডেড বাই EF, এই ই হচ্ছে আমার তুল্য সংখ্যা, যেটা তোমরা পরিমাণগত রসায়ন একদম ডিটেলসে পড়ছো। ই হচ্ছে আমার তুল্য সংখ্যা, যেটা তুমি পরিমাণগত রসায়নে ডিটেলসে পড়ছো। এফ মানে হচ্ছে চার্জের পরিমাণ। এখন যদি এফটাকে তুমি ফ্যারাডেই বসাও, ফ্যারাড ধ্রুবকে বসাও, তাহলে এই এফ ধ্রুবকের মান হচ্ছে 1 ফ্যারাডই হবে। বাট তুমি যদি এটাকে কুলম্বে বসাও, তখন 96500 কুলম, এটা বসাতে হবে। এই দুইটা ভ্যালু আমাদের মনে রাখতে হবে, এই দুইটা ভ্যালু মনে রেখে বসায় আমরা আগাবো, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 1 ফ্যারাড আর একটা হচ্ছে 96500 ফ্যারাড। ওকে, এবার আসো আমরা এখান থেকে একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের বলছে সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তোমার ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে। এটা করো, এটা আমাকে বলো, ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে। সিলভার নাইট্রেট দ্রবণে আমরা যদি ইয়া করি, তাহলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে। আচ্ছা, এখানে আমাদের 5 অ্যাম্পিয়ার বিদ্যুতের কথা বলা আছে না, এই 5 অ্যাম্পিয়ারের জায়গায় এটা 9.65 অ্যাম্পিয়ার করো, তাহলে মিলবে। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার করলে অ্যান্সার মিলানো অনেক মুশকিল হয়ে যাবে। এটা করবা কি 9.65 অ্যাম্পিয়ার বিদ্যুৎ করবা, তাহলে মিলবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো তো, বলতে পারবা? আচ্ছা দেখো, আমার ওখানে বলছে কত গ্রাম, তাহলে আমি কি করব, W ইজ ইকুয়ালস টু ফর্মুলা নিব MIT ডিভাইডেড বাই EF। এটা খেয়াল করো, W এর পরিমাণ বের করা লাগবে। M মানে কি, M মানে আমার আণবিক ভর। যেহেতু আমার সিলভার ধাতুর কথা বলা আছে, সিলভারের আণবিক ভর 108, সিলভারের আণবিক ভর কত, 108। তো তুমি এখানে সিলভারের জায়গায় 108 বসাবা। I এর পরিবর্তে খেয়াল করে দেখো 9.65 বসাবা। আচ্ছা, T এর পরিবর্তে কত বসাবা, 60 মিনিট। তো 60 মিনিট তো বসবে না, আমার এখানে সেকেন্ডে বসবে, প্রতি মিনিটে আবার 60 সেকেন্ড, তার মানে কি 60 ইন্টু 60, মিনিটকে আমি সেকেন্ডে কনভার্টের জন্য পরের 60টা নিছি। নিচে দেখো সিলভারের ক্ষেত্রে সিলভার প্লাস আয়ন আসে, আর ফ্যারাড এফ এর ভ্যালু আসে হচ্ছে 96500। এখান থেকে ক্যালকুলেশন করলে এখন আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো। আচ্ছা, কিভাবে বের করব, দেখো এই 2 শূন্যর সাথে এখানকার 2টা শূন্য কেটে যায়, এখানে একটা পয়েন্ট তুলে দিলে নিচে পয়েন্টের জন্য 1, তাই না, পয়েন্ট তুলে দিলে নিচে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর, তো নিচে 2টা শূন্য আসে। এখানকার 965 এর সাথে এখানকার 965 কেটে ফেলা যায়। আচ্ছা, এবার ক্যালকুলেশন করলে দেখো উপরে 108 ইন্টু 636, নিচে আসে হচ্ছে আমার 100। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী।
এখন এটাকে আমরা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে বের করতে পারবো চাইলেই। কিভাবে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে বের করব? এই জায়গাতে যদি আমি একটা শূন্য দিয়ে কাটি তাহলে এখানে আমার 10.8 আসে। 10.8 কে আমি 11 ধরতে পারি, 11 ধরতে পারি, মানে ওভারঅল এটা 37-38 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, 11 ধরতে পারি। এবার 11 দিয়ে 36 কে গুণ করো, 36 ইন্টু 11 এটা গুণ করো, গুণ করলে কত আসবে? তুমি যদি এখানে 10 ধরো, 10 ধরলে আসবে হচ্ছে 360 প্লাস আরেকটা 36, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে 6, 6 আর 3 9, আর এখানে আসবে 3, মানে 396। আচ্ছা, তাহলে উপরে যাবে হচ্ছে 3 9 6 ডিভাইডেড বাই 10, ক্যালকুলেশন করলে 39.6। এটা আসবে হচ্ছে আমাদের অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে অ্যান্সার, মানে কাছাকাছি অ্যান্সার। কিভাবে করলাম বলো তো? কিভাবে করলাম? এই জায়গার ক্যালকুলেশন কিভাবে করছি বলো তো? এটাকে 11 ধরছি, ধরে এখানে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করছি। 11 না ধরে 108 10.8 ধরে করলেও মোটামুটি কাছাকাছি আসতো। হ্যাঁ, 380-র কাছাকাছি আসতো, এখানে একটু বেশি আসছে, বাট অপশনে তোমার কাছাকাছি ভ্যালুটা একটাই থাকবে। ওকে, এইটা আমি যে ম্যাথটা তোমাকে করাইলাম, এটা জাস্ট তোমার হচ্ছে যে বোঝানোর জন্য যে কিরকম ম্যাথ আসবে। ম্যাথ যেগুলো আসছে ওগুলো আছে, একটু পরে আসে, আমি তোমাকে দেখাবো, এখনই দেখাবো। একটু পরেই তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখাবো। তার আগে এই ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো একই কোশ্চেন দুইবার রিপিট চলে আসছে, বাট একটু যদি দেখি, বলছে যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রনের মধ্যে দিয়ে চালনা করে তাহলে মোট চার্জের পরিমাণ বের করো। তো আমরা জানি মোট চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। মোট চার্জকে কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে। তো আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে সরাসরি আইটি। আই এর পরিমাণ দেখো এখানে 5 অ্যাম্পিয়ার দেয়া আছে, টি এর পরিমাণ দেখো এখানে 30 সেকেন্ড দেয়া আছে, ক্যালকুলেশন করলে 150 কুলম্ব, এটা আসে হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারে আসছে, সো এগুলো আমাদের পারতে হবে। আচ্ছা, এটা একটু করা ট্রাই করি, এটা একটু করা ট্রাই করি। এটা অ্যান্সার তুমি একটু আগে ট্রাই করে আমাকে বলো, তোমরা সবাই একটু ট্রাই করো, করে বলো, তারপরে আমি করে দিব। এই ম্যাথটা একটু সবাই ট্রাই করে বলো আমাকে, তারপরে আমি করে দিব। এই ম্যাথটা একটু সবাই ট্রাই করে বলো। তোমরা সবাই আগে ট্রাই করবা, তারপরে আমি করব। পারবা এটা? ওকে, সো এটা করো। এটা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে বলছে যে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে তার মানে হচ্ছে W ইজ ইকুয়ালস টু আমার ফর্মুলা MIT ডিভাইডেড বাই EF, এটাতেই যাইতে হবে। তো এখানে যদি আমি দেখার চেষ্টা করি, আমার আছে হচ্ছে কপার সালফেটে কপার, কপারের জন্য আণবিক ভর কত? 63.5। আয়ের ভ্যালু কত দেখো দেয়া আছে, আয়ের ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। একটু বোঝার চেষ্টা করব, 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। তো মাইক্রো মানে কি বলতো? মাইক্রো মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। তো এখান থেকে 10⁻³ আর এখান থেকে 10⁻³ এইটা কেটে গেলে এখানে আমরা শেষ পর্যন্ত 5 অ্যাম্পিয়ার পাই। তার মানে এখানে আমি এই টোটালটা ক্যালকুলেশন করে 5 অ্যাম্পিয়ার বসাইতে পারি। আচ্ছা, এবার টি এর ভ্যালু দেখো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আচ্ছা, নিচে খেয়াল করো ই আছে, কপারের জন্য তুল্যাঙ্ক হচ্ছে 2, আর এফ এর ভ্যালু কত আসবে? 96500। এইটা ক্যালকুলেশন করলে তুমি আনসার পাবা। বুঝতে পারছো? এই যে একজন বলছে 5 পয়েন্ট সামথিং, একজন বলছে 5.9, একজন বলছে 5.8। ওকে, ক্যালকুলেশনটাই আটকাই গেছি। এটা হচ্ছে যে তোমার পরীক্ষায় আসার মতো ক্যালকুলেশন না, এই জন্য আটকাইছো। দেখো এগুলাই কোনো রেফারেন্সও নাই, এগুলা বই থেকে তোলা ম্যাথ, এগুলা সরাসরি বই থেকে তোলা ম্যাথ, এগুলা কোনো রেফারেন্স নাই। রেফারেন্স নাই বলে এগুলা মেলানোটা টাফও, বুঝতে পারছো? এগুলো আমি জাস্ট দিছি হচ্ছে তোমাকে ম্যাথগুলা বোঝানোর জন্য, এগুলা স্লাইডে রাখছি হচ্ছে ম্যাথগুলা বোঝানোর জন্য। ম্যাথ তো বুঝতে পারছি। এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। এই দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে
আমরা এইটাই পাইছি। দেখো এটা কত আসছে, বই থেকে একদম সরাসরি তুলে দিছে, বই থেকে একদম সরাসরি তুলে দিছে। দেখো HSTU তে 24-25-এ হাজি দানেশে, তার মানে কি এখান থেকে নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা করে বের করা সম্ভব, এখান থেকে নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা করে বের করা সম্ভব। তাহলে এইটা আমাদের একটু ট্রাই করে দেখতে হবে যে আমি এক্সাক্ট কতটুকু ক্যালকুলেট করে কতটা কাছে যেতে পারি। তো কতটুকু ক্যালকুলেট করে কতটা কাছে যেতে পারি এটা কিভাবে করব? প্রথমত এই দুইটা শূন্য কাটলাম, এই দুইটা শূন্য কাটলাম। এবার দেখো এইটার সাথে যদি আমি এইটা কাটি, তাহলে দেখো 18 দুগুণা 36 এটা পাচ্ছি, তাই না? 18 দুগুণা 36 এটা পাচ্ছি। এবার একটু কাটাকাটি করতে হবে আমাদের, কোনটার সাথে কোনটা কাটবো, এটার সাথে এটা যদি কাটি, দেখো 5 × 18 এটা যদি ক্যালকুলেশন করি, ডেফিনেটলি এটা তো বড় হবে। 5 × 8 = 40, 5 × 1 = 5, তাহলে 40 আর 5 = 9। এখানে আমাদের এইটা আর এটা গুণ করলে 90 আসে। আচ্ছা আমার এখানে দেখো 9.65 আছে আর উপরে আছে হচ্ছে 90। তো এই দুইটার মাঝখানে আমি কোনো মিল বন্ধন পাই কিনা দেখবো। দেখো উপরে আছে হচ্ছে 63.5 90, নিচে হচ্ছে 965। তো এখন আমাদের দেখতে হবে যে এখান থেকে কোনো মিল বন্ধন পাই কিনা। ওকে, তো এখান থেকে একটা শূন্য দিয়ে যদি এখানে আমি ভাগ করি, তো এখানে আসবে হচ্ছে আমার উপরে থাকবে 9 আর নিচে থাকবে হচ্ছে 96.9। তো এইটা দিয়ে যদি আমি এখন এইটা কাটি 96.5, এটা দিয়ে যদি আমি 9 কে ভাঙি, তাহলে দেখো প্রথমে আসে হচ্ছে 9 × 1 = 9, তাই না? তারপর এখানে আমার 6 থাকে 6.5, তো এখানে যদি পয়েন্ট নিই, পয়েন্ট নিলে তোমার হচ্ছে যে এখানে 65 তৈরি হয়ে যাবে, এই পয়েন্টটা চলে যাবে, 65 তৈরি হয়ে যাবে। 65 তৈরি হয়ে গেলে 7 নাম 63 আসে, তাহলে এখানে 7 দিলে 7 নাম 63 আসবে। সো এরপরে নেওয়া লাগবে না, এটার সাথে এটা কাটাকাটি করলে আমি 1.7 পাবো। আই গেস 1.7 বা 17 পাবো, 17ই তো আসে। এবার এই 17 দিয়ে তারপর তোমার হচ্ছে 63 কে ভাগ করতে হবে, ভাগ করলে তোমার ওই যে 5.92 আসতেছে, এটা না 5 পয়েন্ট সামথিং। ও একজন বলছে ভাই 100 দেন ঝামেলা শেষ, কোন জায়গায় 100? এটা এই জায়গাতে 100 দিলে ঝামেলা শেষ। ও এটা 90 কে 100 ধরলে ঝামেলা শেষ, বুঝতে পারছি। 90 কে 100 দিলে এখানে নিচে চলে আসে 9 পয়েন্ট সামথিং, পরে হচ্ছে তুমি এই জায়গা দিয়ে সরাসরি এটা ভাগ করে ফেলতে পারতেছো 5 পয়েন্ট সামথিং, বুঝতে পারছি। ওকে, মানে ও যেটা বলছে সেটা হইতেছে যে আমরা যদি এটা ক্যালকুলেশন এভাবে করতে চাই, W = MIT / EF, অ্যাপ্রক্স পাইতে গেলে প্রথমে আমরা এখানে M এর ভ্যালু 63.5 নিছি না, I এর ভ্যালু আমরা কত পাচ্ছিলাম 5 অ্যাম্পিয়ার, আর T এর ভ্যালু পাচ্ছিলাম হচ্ছে 3600, আর নিচে হচ্ছে 2 × 96500। সো প্রথমে আমরা কি করছি, দুইটা শূন্য কাটছি, এটার সাথে এটা কাটলে এখানে 18 আসে, এইটার সাথে এইটা গুণ করলে 90 আসে। এখন ও বলছে যে এই 90 কে ভাইয়া 100 ধরেন, এই 90 কে 100 ধরলে এটাকে এই নিচে নামানো যায়, নিচে নামাইলে এটা আমরা মোটামুটি পাচ্ছি হচ্ছে 9.65। এই 9.65 কে যদি 9 ধরো, 9 ধরে যখন তুমি 63.5 কে ভাগ করবা 5 পয়েন্ট সামথিং এ আসবে, ওই 5.9 এর কাছাকাছি আসবে। এটাকে 9 ধরলে দেখো 9 × 63.5 ক্যালকুলেশন করলে তোমার দেখবা ওই যে হচ্ছে যে তোমার 5.92 এটার কাছাকাছি আসবে, বুঝতে পারছো? ওকে, এবার আসো পরের কোশ্চেনটা দেখি। বলছে 0. এটা হচ্ছে রাবিতে আসছে গতবার, এটা কি আসছে রাবিতে আসছে 24-25-এ, 24-25 রাবিতে। দেখো কিছু কিছু ম্যাথের ক্যালকুলেশন ইচ্ছা করে এরকম দেয়া থাকে, বুঝছো, যেগুলা তোমার হচ্ছে মানে ধরো যে আপাতত ওই মোমেন্টে তোমার টাইম ওয়েস্ট করাবে, তো ওই মোমেন্টে তোমাকে ওইটা স্কিপ করে সহজগুলা করতে হবে, পরের সহজগুলা করতে হবে, সহজগুলা করে তারপরে আবার আগেরটায় আসতে হবে। যদি তোমার হাতে মেলা সময় থাকে তুমি 2-3 মিনিট করতে পারবা, মানে 2-3 মিনিট সময় নিয়ে করতে পারবা, শেষে যে ওইটা করবা, বুঝতে পারছো? আচ্ছা এটা আসো, বলছে 0.5 মোল অ্যালুমিনিয়াম
ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? তো 0.5 মোল অ্যালুমিনিয়াম তুমি যদি ক্যাথোডে জমা করতে চাও, বিদ্যুতের পরিমাণ এখানে কি আসছে? কিউ। কিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে NEF। এবার খেয়াল করো এখানে মোল কত? 0.5 মোল। 0.5 মানে হাফ মোল নিলা। অ্যালুমিনিয়ামের জন্য তুমি জানো যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের রূপান্তর হয়, তার মানে এখানে তুল্য সংখ্যা F, আর F এর জায়গায় 1 ফ্যারাড বসাও। তাহলে ক্যালকুলেশন করলে 3/2 ফ্যারাড আসবে, ক্যালকুলেশন করলে 1.5 ফ্যারাড। কত আসে? 1.5 ফ্যারাড। তাহলে এখান থেকে আমরা 1.5 ফ্যারাড, এটা ভুল আনসার, 1.5 ফ্যারাড আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কত আসে? 1.5 ফ্যারাড। বুঝতে পারছো? কিছু কিছু কোশ্চেন এরকম থাকেই যেগুলো টাইম কনজিউম করার মতো। আচ্ছা, এবার বলছে দেখো 1 ফ্যারাড বলতে কি বোঝায়? দেখো 1 ফ্যারাড বলতে বোঝায় হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাড বলতে কি বোঝায়? 1 মোল ইলেকট্রনের চার্জ। তো 1 মোল ইলেকট্রন মানে কি? 6.023 × 10⁻23 ইলেকট্রন। তো তোমার হচ্ছে 1 ফ্যারাড মানে হচ্ছে এই যে 6.023 × 10⁻23 ইলেকট্রনের চার্জ। তো একই অপশন দুইবার আছে, একবার দাগাবা। তো 1 ফ্যারাড মানে হচ্ছে যখন তোমার 1 ফ্যারাড কথা আসবে, 1 ফ্যারাড কথা আসবে, এটার মানে লিখবা 96500 কুলম। এছাড়া লিখবা হচ্ছে 6.023 × 10⁻23 ইলেকট্রন এর চার্জ। ঠিক আছে? তো 1 মোল ইলেকট্রনের চার্জ, সোজা কথা 1 মোল ইলেকট্রন এর চার্জ। ঠিক আছে? তো 1 মোল ইলেকট্রনের চার্জ বা 6.023 × 10⁻23 ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? ওকে, এবার বলছে দেখো 1 মোল ইলেকট্রন মানে কি? 1 মোল ইলেকট্রনের চার্জ থেকে আমরা 1 মোল ইলেকট্রনের চার্জ থেকে আমরা 1 ফ্যারাড পাই। ঠিক আছে? 1 ফ্যারাড পাই। এই 1 ফ্যারাড মানে আবার 96500 কুলম। বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন দিবে, খুব বেশি পেঁচাবে না। দেখো তোমাদের জিএসটি তে এখান থেকে প্রশ্ন করলে একদম বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন দিবে। ওকে, সো দেখো। আচ্ছা, এবার বলছে দেখো 1 মোল কপার ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে কত ফ্যারাড বিদ্যুৎ পাওয়া যায়? এটা দেখো প্রচুর পরিমাণে আসছে। দেখো এটা কয়টা? রাবি, চবি, তার মানে এটা নিশ্চয়ই কোনো একটা মেইন বইয়ের ম্যাথ। হ্যাঁ, যেহেতু মেইন বইয়ের ম্যাথ, এই জন্য মেইন বই থেকে প্রচুর পরিমাণে তুলে দিছে। তো দেখো এটা কি করতে হবে, ওখানে যেহেতু কত ফ্যারাড বিদ্যুৎ চাইছে, তাহলে এখানে কিউ ইজ ইকুয়ালস টু আমরা NEF করব। কি করব? কিউ ইজ ইকুয়ালস টু NEF। তো দেখো এন এর মান আমার এখানে 1 মোল আছে, কপার ক্লোরাইডের জন্য তুল্য সংখ্যা 2, তাহলে 2 বসাবা, ফ্যারাডেরটা ফ্যারাড থেকে যাবে, এখান থেকে আমার রেজাল্ট আসবে হচ্ছে 2 ফ্যারাড। রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে 2 ফ্যারাড। তাহলে এখানে আমার 2 ফ্যারাড হবে হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? রেজাল্ট হবে হচ্ছে 2 ফ্যারাড। আচ্ছা, বলছে দেখো একটি লোহার কাপে এতটুকু সিলভারের প্রলেপ দিতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? তাহলে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, এখানে আমাদের কিউ জিজ্ঞেস করছে। কি পরিমাণ তড়িৎ প্রয়োজন মানে কি? কিউ জিজ্ঞেস করছে। তার মানে আমরা এখানে N is equals to Q by EF এই ফর্মুলাতে যাব। N is equals to Q by EF। এবার ভালো করে খেয়াল করো, অপশনগুলো আমার কুলম্বে আছে না? অপশনগুলো সব আমার কুলম্বে আছে। তো অপশনগুলো সব যদি কুলম্বে থাকে, তাহলে এই N কে ভাঙলে W/M নিব। আচ্ছা, উপরে আমি কিউ রাখবো। ই সিলভারের জন্য সিলভার প্লাস মানে তুল্য সংখ্যা 1, এফ এর ভ্যালু দিব হচ্ছে 96500। এফ এর ভ্যালু কি দিব? 96500। এবার দেখো খেয়াল করলে দেখবা আর গুণ করলে এই ডাব্লিউ এর জায়গায় 2.16 96500 ডিভাইডেড বাই এই জায়গায় সিলভারের জন্য কত যাবে? 108। বুঝতে পারছো? ইনটু এই সাইডে যাচ্ছে হচ্ছে কিউ। এবার ভালো করে খেয়াল করো, এই পয়েন্ট তুলে দিলে নিচে 2টা শূন্য, এটা দিয়ে এটা কাটলে দেখো 2 আসে। 108 কে 2 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 216। এবার দেখো উপরে 2 আসে, এটার সাথে এটা কাটলে 2 শূন্য 2 শূন্য কেটে যায়, তার মানে আমার শেষ পর্যন্ত চার্জ আসে কিউ ইজ ইকুয়ালস টু 965 × 2। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 5 দুগুণা 10, 6 দুগুণা 12 আর 1 13, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 6 দুগুণা 12 আর 1 13, হাতে থাকে 1, 9 দুগুণা 18 আর 1 19। তাহলে দেখো 1930 কুলম, এটা আসে হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছো? তো
তো তুমি যখন এই টাইপের ম্যাথ করবা তখন এর ভিতরে ভ্যালুগুলো এমন ভাবে দেয়া থাকবে যে কেটে যাবে। যেমন দেখো এখানে এই যে 2.16 আছে না, এটা ওই যে 108 এর ডাবল হিসাব করেই দিছে যে এটার সাথে এটা যেন কেটে যায়। 108 এর ডাবল হিসাব করেই তারপরে তোমার এখানে 2.16 দিছে, এটার সাথে এটা ডাবল করলে যেন কেটে যায়। তো এইভাবেই তোমার হিসাব করে দিবে। ওকে, এরপর বলছে দেখো কোন কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলা কপার পরমাণু জমা হবে। ক্যাথোডে কতগুলা কপার পরমাণু, কতগুলা মানে কি সংখ্যা বলছে, সংখ্যা। তাহলে সংখ্যা বের করতে গেলে কি করব, আমরা প্রথমে n is equals to IT divided by EF এই ফর্মুলা নিব। এবার খেয়াল করো n এর ভ্যালু আমরা n ডিভাইডেড বাই n এ পাবো, আর এই সাইডে দেখো আমরা IT ডিভাইডেড বাই EF পাচ্ছি। এবার দেখো n মানে কি, n মানে সংখ্যা, সংখ্যা আমি কিসে নিব, ওই যে কপার পরমাণুর সংখ্যা। তাহলে n বের করলাম, এটা আড়াআড়ি গুণ করলে এই সাইডে যে Na ইনটু IT ডিভাইডেড বাই EF। এখন তুমি জাস্ট ভ্যালুগুলা বসাও। কপারের যে সংখ্যা এটা হচ্ছে 6 × 10⁻23, এটা বসাবা। দেখো I এর ভ্যালু আমার এখানে দেয়া আছে 1.25, বসাই দিলাম 1.25। টি এর ভ্যালু দেখো 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত 3600। আচ্ছা এবার দেখো নিচে কপারের জন্য, এখানে আমার কপার বলছে না, কপারের জন্য তুল্য সংখ্যা বসবে হচ্ছে 2, আর এফ এর জন্য আমি এখানে বসাবো হচ্ছে 96500। এবার এটা ক্যালকুলেশন করে আমার বের করা লাগবে। তো দেখো এখানে আবার ক্যালকুলেশন করলে 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে গেল, তাই না, 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে গেল। এবার এখানে যদি আমি ক্যালকুলেশন করার ট্রাই করি তো দেখতে পাচ্ছ 2 এর সাথে আমি যদি এটা কাটি 18 দুগুণা 36 আসে। আচ্ছা 18 দুগুণা 36, এই জায়গায় যদি পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে নিচে আমার একটা 100 আসে, আর এই 125 এর সাথে 965 ভাগ করা যায়। তো 125 এর সাথে 965 ভাগ করলে কতবার যাবে বলো, 125 সাথে 965 ভাগ করো, 965 125, এটা যায় হচ্ছে মোটামুটি 7 বারের মতো বা 8 বারের মতো, ধরে নিলাম এটা 8 বারের মতো গেছে, 8 বার মানে 8 বারের কাছাকাছি, 8 বারের মতো গেছে, তো 8 বার ধরে নিলাম। তো এখন দেখো আমরা যেই ভ্যালুগুলা নরমাল পাইছি 6 × 10⁻23, উপরে 18, নিচে 100 × 8, এগুলা এখন কাটাকাটি করে আরো ছোট করা লাগবে। তো এটা দিয়ে কাটাকাটি করলে দেখো 9, এটা দিয়ে কাটাকাটি করলে দেখো 4, এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো এখানে 3, এখানে আসে হচ্ছে 2। এবার দেখো এখানে এটা যদি কাটাকাটি করো 3 নাম 27, আর এদিকে আসে হচ্ছে 2, তাহলে দেখো 14 দুগুণা 28 আসে না। তো এখানে আমার 14 × 10⁻23, নিচে আমার থাকতেছে 100। তো ভালো করে খেয়াল করো, তো এখানে আমি এইটার সাথে এটা যদি এখন অ্যাডজাস্ট করি তাহলে দেখো 14 × 10⁻21, এইটা পাচ্ছি একদম কাছাকাছি ভ্যালু, কত পাচ্ছি 14 × 10⁻21। তো 14 × 10⁻21 দেখো এ নাম্বারে, এখানে তুমি পাওয়ার মিলাইতে পারলেও হবে, পাওয়ার মিলাইতে পারলেও হবে, বুঝতে পারছো। অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনে সংখ্যা খুব কাছাকাছি আসবে, বাট পাওয়ার মিলাইতে পারলেও হবে। পাওয়ার মিলাইতে পারলে তুমি বুঝতে পারবা যে কোনটা কারেক্ট আনসার। আর কারণ দেখো পাওয়ারের ক্ষেত্রে এই দুইটা 22, এটা 20, 21 আমার দুইটা আছে, এর মধ্যে একটা যাচ্ছে 14, একটা যাচ্ছে 1.4, তার মানে সংখ্যা 12, 13, 14 এর কাছাকাছি যেটা, আর পাওয়ার 10⁻21, সেটা হবে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা এবার এটা করো, এটা করো। বলছে একটি কপার দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে, কি পরিমাণ কপার সঞ্চিত হবে? উত্তর নান হবে, এর ভিতর একটাও নাই। এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি, রাবি, কবি 3 জায়গায় আসছে, ঠিক আছে। ম্যাথ ইজি বাট ক্যালকুলেশন একটু টাফ। হ্যাঁ ম্যাথ ইজি, ম্যাথ খুব ইজি, বাট এই ক্যালকুলেশনগুলো একটু টাফ আসলেই। দেখো এগুলো হচ্ছে কি বলছে, 3 বার আসছে। দেখো অর্ধ ঘন্টা যাবত চালনা করছে, এইটা আমরা ডাব্লিউ এর পরিমাণ বের করব। তাহলে ডাব্লিউ এর পরিমাণ বের করলে আবারও MIT ডিভাইডেড বাই EF, এটা এম এর ভ্যালু হচ্ছে 63.5, আই মানে কি, আই মানে হচ্ছে 10 এম্পিয়ার, টি মানে কি দেখো অর্ধ ঘন্টা, অর্ধ ঘন্টা মানে কি হাফ আওয়ার। তো দেখো 30 মিনিট, প্রতি মিনিটে আমার 60 সেকেন্ড, মানে 1800 সেকেন্ড সোজা কথা। এবার দেখো এখানে আমার কি বলছে, কপারের জন্য বলছে, কপারের জন্য তুল্য সংখ্যা 2, নিচে যাচ্ছে 96500। ক্যালকুলেশন করো, 2 শূন্য কাটবে,
এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, তাই না? এবার দেখো 63.5, উপরে থাকে 10, 3 6 18, নিচে থাকে 2, 96.5। আচ্ছা, এইটা দিয়ে যদি এইটা কাটি তাহলে 5 দুগুণা 10 আসে। ওকে, এবার আমরা একটু অ্যাপ্রক্স ক্যালকুলেশন করি, অ্যাপ্রক্স গেম খেলি। এইটাকে আমি 20 ধরে নিলাম, আর এইটাকে আমি ধরে নিলাম 100। তাহলে এটা দিয়ে এটা কাটাকাটি করলে 5 কুড়িং 100। তাহলে দেখো এই পাসের সাথে এই পাস কেটে যে আমার 63 পয়েন্ট সামথিং এইটা আমার থেকে যায়। মানে ওভারঅল আমি যেটা আগ পিস করে নিছি, হয় আমার 60 হবে আর না হয় আমার 70 হবে। 60-70 এর মাঝামাঝি আমার একটা অ্যান্সার আসবে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি 60-70 এর মাঝামাঝি অ্যান্সার একটাও নাই, আছে 6.3 আছে, 1.5 আর 0.63। তার মানে আমার এখানে অ্যান্সার নান। কারণ কি আমার 60-70 এর মাঝামাঝি ভ্যালু আসতে হবে। ঠিক আছে, 6.35 এর কিছুটা কম, এটা ভুল, এটা হয় নাই। ওকে, আজকে অলরেডি আজান দিয়ে দিছে, সো অনেকেই তোমরা তারাবিতে যাবা, আমিও যাব। সো যার কারণে আমরা 8টার সময়ই ক্লাসটা করছি। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশ শেষ করব। আমাদের কাছে বাকি থাকতেছে যে কয়টা স্লাইড, এই স্লাইডে আমাদের কাছে টপিক বাকি থাকবে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। দেখো আমাদের কাছে টপিক বাকি থাকবে হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আর এগুলা খুব সিম্পল টপিক, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে একটানে শেষ করব, সমস্যা নেই। ওকে, সো প্যারা নিও না, নেক্সট ক্লাসে আমরা একটানে শেষ করব। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত ক্লাসটা করার জন্য। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা টানা মোটামুটি বাকি সব দেখব ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত রাখি। তারাবিতে যেতে হবে তো, তাই না? অলরেডি অনেকে ছেড়ে চলে গেছে। সো নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ দেখে ফেলবো। গুচ্ছ কেমিস্ট্রিতে ভালো কিভাবে করবা একটা গাইডলাইন ভিডিও দিবনি।